ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে হচ্ছে আমরা আমাদের পরিমাণগত রসায়নের 4th লেকচারে আসলাম। আমরা এই গত লেকচার পর্যন্ত হচ্ছে আমরা আমাদের বেশিরভাগ জিনিসপাতি কভার করছিলাম। জাস্ট খালি অধ্যায়ের একটা পার্ট আমাদের বাকি ছিল, এই পার্টটুকু আমরা এখন কভার করব, বুঝছি? তাহলে আমরা এই পার্টটুকু কভার করলে আমাদের পরিমাণগত রসায়ন শেষ। তাহলে তোমাদের প্রথম উইকলি যেটা হবে উদ্ভাসে 14 তারিখে, এই প্রথম উইকলির পড়া আমরা 14 দিন আগে কমপ্লিট করে দিলাম। খুশি? এরপর তোমাদের যে সেকেন্ড উইকলি হবে 21 তারিখে, সেটার পর আমরা এই তোমাদের উদ্ভাস ক্লাস শুরুর আগে কভার করে ফেলবো, মানে এই উইকের মধ্যে কভার করে ফেলবো। তাহলে আমরা উদ্ভাসের উইকলি থেকে 2টা করে উইকলি আগায় থাকার চেষ্টা করব, বুঝছি? তোমরা যারা হচ্ছে আমাদের সাথে লাইভ করতে পারবো ওরা এমনিতে আগায় থাকবা, আর যারা হচ্ছে রেকর্ড করবা তারা তো হচ্ছে পরে তোমাদের উদ্ভাসের উইকলি ক্লাসগুলো আগে আগে তুমি হচ্ছে রেকর্ড করে নিবা। ওকে, আমাদের ফার্স্ট প্রশ্ন তুলো। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু লিখছিলাম, হ্যাঁ কোয়েশ্চেন তুলে ফেলো। এটা কোয়েশ্চেন তুলে ফেলো বা দেখো, দেখে চিন্তা করো, আমি তো আছি যে এখনই সলভ করে দিচ্ছি। তোমরা কোয়েশ্চেন তুলতে থাকো বা হচ্ছে চিন্তা করতে থাকো, আমি এখনই সলভ করে দিচ্ছি। চলো তাহলে এটা সলভ করে দিই আমরা। ভাই প্রথম কথা একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে কি বলছে যে 5.5 গ্রাম FeSO4 × 7H2O আর Fe2SO4 3 × 9H2 এর কোন একটা মিশ্রণ আছে তোমার কাছে। তাহলে তোমার কাছে 5.5 গ্রাম ছিল, কি ছিল? 5.5 গ্রাম। সেই 5.5 গ্রাম হচ্ছে দুইটা জিনিসের মিশ্রণ। কার কার মিশ্রণ? এই Fe2, এই যে এটা প্রথমটা FeSO4 × 7H2O এটা, এবং তোমার যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে Fe2SO4 3 × 9H2, এই দুটো জিনিসের মিশ্রণ হচ্ছে এই 5.5 গ্রাম। বুঝলাম? এখন এই মিশ্রণটাকে তুমি 5.4 সেন্টিমিটার কিউব এবং 0.02 মোলার KMnO4 এর অম্লীয় দ্রবণে তুমি সম্পূর্ণরূপে জারিত করছো। ভাই সম্পূর্ণরূপে জারিত করা মানে আমরা জানি যে এখানে জারণ বিজারণের একটা বিক্রিয়া ঘটছে বা জারণ বিজারণ টাইট্রেশন ঘটছে। সূত্র কি? সামেশন অফ এনি অফ জারক ইজ ইকুয়াল টু সামেশন অফ এনি অফ বিজারক। কিন্তু তোমাকে এখানে পরবর্তীতে প্রশ্ন হচ্ছে মিশ্রণটিতে Fe2SO4 3 × 9H2 এর মোল সংখ্যা বের করো। এই খুব একটা কঠিন ব্যাপার না। তুমি এই 5.5 গ্রাম মিশ্রণে কার কি ভর এইটা বের করলে তো আণবিক ভর দ্বারা ভাগ করে তুমি মোল সংখ্যা পাই যাবা। সো এটা নিয়ে কোনো প্রেশার নাই। প্রেশারটা হচ্ছে তোমার কাছে মনে হইতে পারে ভাই এখানে আমার যে KMnO4 দেওয়া আছে এটা কি জারক না বিজারক? KMnO4 জারক না বিজারক? এটা হচ্ছে জারক। তাহলে হয়তো বা এখানে যেই দুইজন আছে দুইজনই হচ্ছে বিজারক, বাট দুইজন কিন্তু আসলে বিজারক না। এটাই হচ্ছে এই ম্যাথের মেইন কনসেপ্ট। দেখো কেন বিজারক হইল না দুইজন মিলে। এখানে FeSO4 যেটা, সেখানে ফেরামের জারণ মান কত? +2 না? +2। তাহলে ফেরামের জারণ মান যদি +2 হয় তাহলে ফেরামের +2 থেকে +3 হওয়ার সুযোগ আছে। তাহলে FeSO4 যেটা আছে এইটার জারিত হওয়ার সুযোগ আছে, বুঝছি? তাহলে এই জিনিসটা জারিত হওয়ার সুযোগ আছে, কিন্তু এইটার মধ্যে ফেরাম তো অলরেডি 3+ আকারে আছে, এটা কি আর জারিত হওয়ার সুযোগ আছে? এই জিনিসটার কি আর জারিত হওয়ার সুযোগ আছে? সুযোগ তো নাই। তার মানে এইখানের মধ্যে তোমার জারক হচ্ছে ওইটা, আর এই জিনিসটা হচ্ছে তোমার বিজারক। ভাই এইটা বিজারক না কেন Fe2SO4 3? কারণ ওইটা তো আর জারিত হওয়ার সুযোগ নাই, অলরেডি Fe3+ হয়ে বসে আছে। তাহলে এখন আমি যখন এনি অফ জারক ইজ ইকুয়াল টু এনি অফ বিজারক করব, এনি অফ বিজারক করব, তখন তোমার কাছে থাকবে কি কি? থাকবে হচ্ছে এটা এবং থাকবে হচ্ছে এটা। এইটা কিন্তু কোনো রকম বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বুঝছি? তাহলে এনি অফ জারক, জারকের ব্যাপারে কি তথ্য দেওয়া হচ্ছে 5.4 সেন্টিমিটার কিউব, 5.4 × 10⁻³ ইন্টু 0.02 মোলার, 0.02 মোলার ইজ ইকুয়াল টু বিজারকের কি বের করবো? দেখো আমাকে তো এইটার মোল সংখ্যা বের করতে বলছে, আমি কোনোভাবে যদি এইটার ভরটা বের করে ফেলতে পারি যে এইখানে বিজারক কতটুকু ভর বিক্রিয়া করছে, বাকি ভরটুকু হচ্ছে ওই জিনিসটা, তো ওই জিনিসটা আণবিক ভর দ্বারা ভাগ করলে তুমি মোল সংখ্যা পাই যাবা। তাহলে এখন আমরা এইটার ভর বের করবো, তাহলে W/M। এখন তুমি কার ভর বের করতে চাও বলো তো? কার ভর বের করতে চাও? FeSO4 × 7H2। তাহলে এখানে তোমাকে FeSO4 × 7H2 ফুল জিনিসটা লিখতে হবে। তাহলে এখানে তুমি যে আণবিক ভরটা নিবা এটা কার আণবিক ভর নিবা? আণবিক ভরটা তুমি FeSO4 × 7H2O ফুল জিনিসটা তুমি আণবিক ভর নিবা, বুঝছি? কারণ তুমি এই জিনিসটা চাচ্ছ না।
না, এটা হচ্ছে আর বিজারিত হবে না, না এটা আর বিজারিত হবে না, এটা একটু পর্যন্তই থাকবে। দেখি তাহলে FeSO4 বলতে 55.85 প্লাস 32 প্লাস হচ্ছে 64 প্লাস 7 ইন্টু 18, এটা আসতেছে হচ্ছে 277.85, 277.85। চলো তাহলে এখন এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে উপরে কত ডাব্লিউ কত আমি বের করতে চাই, এম কত 277.85 ইন্টু ওই Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হবে, তার মানে হচ্ছে 1। তাহলে এখানে ডাব্লিউ কত আসে, রিক্লিয়ান্সে লিখি, এখানে ডাব্লিউ বের হয় হচ্ছে 0.15 গ্রাম। তাহলে এখান থেকে ডাব্লিউ অফ FeSO4 ইন্টু 7H2 এটা বের হবে হচ্ছে 0.15 গ্রাম। তবে তোমাকে কার মোল সংখ্যা বের করতে বলছে, মোল সংখ্যা বের করতে বলছে এই জিনিসটার। তাহলে এত অফ Fe2SO4 3 ইন্টু 9H2O ইজ ইকুয়াল টু মিশ্রণ কত গ্রামে ছিল 5.5 গ্রাম, তাহলে হচ্ছে 5.5 মাইনাস 0.15, তাহলে এটুকু হচ্ছে কার ভর, এর ভর, এর ভরটাকে আণবিক ভর দ্বারা ভাগ করো, এর আণবিক ভর দ্বারা ভাগ করো, এর আণবিক ভর বের হবে হচ্ছে 562, আর হিসাব করলে তোমার মোল সংখ্যা আসবে 9.52 ইন্টু 10⁻³ মোল। বুঝছি, ক্লিয়ার? এই যে এটা আণবিক ভর তুমি বের করবা 55.85 ইন্টু 2 প্লাস হচ্ছে এই যে সালফারের কত 32 প্লাস 64, এটাকে আবার 3 দ্বারা গুণ করবা, সাথে 9H2টা যোগ করবা, যোগ করলে তুমি এই জিনিসটা আণবিক ভর পাই যাবা। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে আমার এটা ছিল হচ্ছে আমাদের জারক। আচ্ছা এইটা আরেকটু ছোট, আরেকটু চিকন করি। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের জারক মানে বিজারক, এবং এটা ছিল হচ্ছে আমাদের জারক। ক্লিয়ার? এটা উদ্ভাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, তুমি দেখবো উদ্ভাসে উইকলিতে এই প্রশ্নটা আসছে, বুঝছো? দেখবা যে উদ্ভাসে উইকলিতে এই কোশ্চেনটা দিয়ে দিছে। তাহলে এখানে একটা দাগ দিলাম, আরেকটা অ্যান্সার কই, আরেকটা অ্যান্সার হচ্ছে এটা। বুঝছি? চলো নেক্সট কোশ্চেনে যাই। একবার 1 মিনিট দেখে নাও যে কোশ্চেন আমরা কি করলাম। তাহলে আমরা এখানে একাধিক জারক বিজারক থাকলে এখানে তুমি একটু চেক করবা যে আসলে সবাই জারিত বা বিজারিত হবে কিনা। দেখলাম যে না, এখানকার এফি যে জিনিসটা আছে এটা হচ্ছে জারিত হইতেছে না আসলে, এটা যদি জারিত না হয় তখন ওই কাহিনী হয়ে যাবে, এটা আর ওইটার মধ্যে টাইট্রেশন। নেক্সট 0.865 গ্রাম FeCl2 এর জলীয় দ্রবণকে জারিত করতে 0.03 মোলার KMnO4 এর কত আয়তন লাগবে? সেটা খুব ইজি, Fe2 প্লাস আকারে আছে এটা, তাই না? Fe2 প্লাস, আর এখানে KMnO4 আছে, তাহলে Mn7 প্লাস, তাহলে Mn7 প্লাস থেকে Mn2 প্লাস হয়ে যাবে। তাহলে এইটা কাজ করতেছে জারক হিসেবে, এটা কাজ করতেছে বিজারক হিসেবে। চলো তাহলে এত গ্রাম FeCl2 এর জলীয় দ্রবণকে জারিত করতে পরিমাণটা কার দেওয়া? FeCl2 এর দেওয়া। তাহলে Ne অফ KMnO4 ইজ ইকুয়াল টু Ne অফ FeCl2। শোনো, এখানে যদি শুধুমাত্র ফেরামের পরিমাণ দেওয়া থাকতো, যদি এরকম বলা থাকতো যে 0.865 গ্রাম ফেরামের একটা জলীয় দ্রবণকে জারিত করতে মুখ লাগছে, তাহলে আমি কিন্তু এখানে Ne অফ ফেরাম লিখতাম। বা Ne অফ FeCl2 আর Ne অফ ফেরাম কিভাবে সেম জিনিস সেন্স মেক করে, কারণ FeCl2 থেকে কি 1 মোল পরিমাণ ফেরামই পাওয়া যায় না? এই FeCl2 থেকে কি 1 মোল পরিমাণ ফেরাম পাওয়া যায় না? ইয়েস, এই জন্য FeCl2 লেখা যে কথা, Ne অফ Fe লেখাও একই কথা, কিন্তু Ne অফ Cl লেখা কিন্তু একই কথা ছিল না, কারণ এইটা থেকে 2টা Cl পরমাণু পাওয়া যায়। বুঝতে পারছো? যখন 1:1 টাইপের রিলেশন থাকবে তখন তুমি N অফ FeCl2 ইজ ইকুয়াল টু N অফ Fe তুমি লিখতে পারবা। বুঝছি? আচ্ছা তাহলে Ne অফ KMnO4, বাট আসল সঠিক তো এটা, তাই না? জারক আর বিজারক, এটা সম্পূর্ণটুকু তো মিলিয়ে হচ্ছে তোমার জারক মানে বিজারক আর কি। আচ্ছা তাহলে এখানে এন এর ব্যাপারে কি তথ্য দেওয়া, যেমন কাছে এটার পরিমাণই বের করতে বলছে, তাহলে ভলিউম ইন্টু 0.03 ইন্টু হচ্ছে 5 ইজ ইকুয়াল টু, এখানে আসছে হচ্ছে 0.865 গ্রাম, তাহলে W/M, তাহলে 0.865 ডিভাইডেড বাই ফেরামের কত 55.85 প্লাস 71 ইন্টু 1। চলো এখান থেকে ভ্যালু বের হবে হচ্ছে আমার উপরে হচ্ছে 0.865 ডিভাইডেড বাই 55.85 প্লাস 71 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.03 ইন্টু 5। আচ্ছা এটা আমার হচ্ছে ভ্যালিউম বের হইলো হচ্ছে যত বের হয়েছে 0.045 লিটার, তাহলে কত 45.46 ml।
বুঝছি? কত আয়তন? কার আয়তনটা? এটা হচ্ছে KMnO4 এর আয়তন, তাই না? আচ্ছা, কার আয়তন? এটা হচ্ছে KMnO4 এর আয়তন। সহজ ছিল। এগুলা কোশ্চেন করছে অলরেডি, বুটেক্স 6-7 প্রশ্ন। এগুলা গতকাল থেকে অনেকবার সলভ করা হয়েছে। তারপর নিচের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। দেখো কোশ্চেন, দেখো কোন কোন বিক্রিয়াগুলো তুমি সম্পূর্ণ করতে পারবা এখানে। আচ্ছা চলো দেখি ভাই, প্রথমটা CSO4 প্লাস হচ্ছে KI, এইটা আয়োডোমিথি রিয়াকশন, বুঝছো? এই বিক্রিয়াটা আমরা এখনো পড়ি নাই, বাট যখন পড়বো কিছুক্ষণ পরই পড়বো আমরা, বাট আপাতত একটু মুখস্থ করে রাখো। CSO4 প্লাস 4KI মিলে বিক্রিয়া করে এখান থেকে উৎপন্ন করে, এটা 2CSO4 হবে, 2CSO4 প্লাস 4KI বিক্রিয়া করে উৎপন্ন করে Cu2I2, দেখি Cu2I2 উৎপন্ন করে না? হ্যাঁ ঠিক আছে, Cu2I2 প্লাস 2K2SO4 প্লাস হচ্ছে I2। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভাই KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4, চলো এটা এক লাইনে করার চেষ্টা করি। KMnO4 দেওয়া আছে, H2C2O4 দেওয়া আছে, এটা তো নর্মাল জারণ বিজারণ বিক্রিয়াটাই, দেখি এক লাইনে করতে পারি কিনা আমরা। ফার্স্টে KMnO4 লিখলাম, তোমাকে কি উৎপাদ সহ লিখতে বলছে তাই না? আচ্ছা, প্লাস H2C2O4 সাথে H2SO4 মিলি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। আচ্ছা চলো ফার্স্টে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো। এইটার তুল্য সংখ্যা কত? KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5, তাহলে এখানে আমি 5 দিলাম। এইটার তুল্য সংখ্যা কত? 2, এখানে আমরা 2 দিলাম। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করা শেষ। তারপর এখানকার জারকের অক্সিজেন অনুযায়ী পানি কতগুলো আছে? 8টা, তাহলে 8টা জারকের অক্সিজেন আছে, যার থেকে আগে যা উৎপন্ন হবে এটাকে লিখি। KMnO4 থেকে কি উৎপন্ন হইতো? মনে করে দেখো, KMnO4 থেকে কি উৎপন্ন হইতো? Mn2 প্লাস আছে কতগুলা? 2টা, তাহলে উৎপন্ন হবে যে 2Mn2 প্লাস। ঠিক আছে, বাট এর সাথে এখন কে যুক্ত হবে? ফাইনালি প্রত্যেকটা ধাতুর সাথে তোমার এই যে অ্যাসিডের অ্যানায়ন পার্টটা যুক্ত হয়, তাহলে MnSO4, তাহলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে 2MnSO4। তারপর এখান থেকে কি উৎপন্ন করতো? কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকটা থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 5টা থেকে 10 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন জারকের অক্সিজেন অনুযায়ী পানি কতগুলো আছে? 8টা, তাহলে 8টা পানি। তারপর তার সাথে সবার লাস্টে এখানে যে পটাশিয়ামটা আছে, পটাশিয়ামটা বাদ পড়ে গেছে, এখন পটাশিয়ামের সাথেও উৎপন্ন করবে অ্যাসিডের অ্যানায়ন, তার মানে K2SO4। এখন দেখো এইটা শুধুমাত্র আমরা লিখিনি, 8H2 মানে কত? 16টা। এই 16টা H প্লাসের সাপ্লাই কে দিবে? এই বিজারক এবং H2SO4 মিলে। বিজারকের আছে কতগুলো? 10টা, তাহলে বাকি 3টা যাবে হচ্ছে এখানে। বুঝছি? এই এক লাইনে জারণ বিজারণ করলাম আর কি। তারপর থার্ড হচ্ছে Al2O3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এইটার জন্য আমাদের জানা লাগবে যেটা Al2O3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, বুঝতেছো? এটা কিন্তু একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড তোমরা চ্যাপ্টার 3-তে পড়বা যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী যৌগ। তাহলে Al2O3 এটা HCl এর সাথেও বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া করে, আর প্রশমন বিক্রিয়া কিন্তু একটা নন রেডক্স বিক্রিয়া। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের জারণ মান কত? +3। তাহলে এইটা যদি অ্যালুমিনিয়ামের জারণ মান +3 হয়, এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে NaAlO, এই টাইপের কিছু একটা, সাথে হচ্ছে পানি। এখন জারণ মান কত হওয়া লাগবে? +3 হওয়া লাগবে। কি হইলে, কোন ফরমেশনে থাকলে এইটা জারণ মান +3 হবে বলো তো? কোন ফরমেশনে থাকলে এইটা জারণ মান +3 হবে? তোমার যদি জিনিসটা NaAlO2 আকারে থাকে, তাহলে দেখো এটা জারণ মান +3 হয়ে যাওয়ার কথা, তাই না? ইয়েস, NaOlO2 থাকার কথা। এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -4, তাহলে এটা জারণ মান হবে +3। তাহলে এখন ফুল সমতাকরণ করো। তাহলে এখানে সমতাকরণ করলে এখানে কতগুলো লাগলো? সোডিয়াম একটাই লাগছে, Al2O3, হ্যাঁ এই যে দেখো এটা লাগতেছে 2টা, 2NaLO2, তাহলে এটা 2টা লাগলে এখন এটা হচ্ছে লাগতেছে 2টা, 2 সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, দেখো বিক্রিয়াটা চেক করে, বিক্রিয়াটা ঠিকই তো আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, সাথে হচ্ছে এই যে পানি, এখানে 2টা হাইড্রোজেন ছিল, 2টা পানি উৎপন্ন হয়েছে। গুড। এখন দেখি 4 নম্বর রিঅ্যাকশন।
4 নাম্বারটা কি দেওয়া? 4 নাম্বারটা দেওয়া হচ্ছে MnO4 মাইনাস প্লাস Cl মাইনাস প্লাস H প্লাস এই বিক্রিয়া কি উৎপন্ন করবে? চলো ফার্স্ট এটা যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, তাই তো? এই যে ভাই এখানে আমার একটা জারক আছে, এখানে আমাদের বিজারক আছে, তাহলে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ফার্স্টে তুলোর সংখ্যা এক্সচেঞ্জ করো। KMnO4 তুলোর সংখ্যা কত? 5, তাহলে দিলাম 5। Cl মাইনাস থেকে কি উৎপন্ন করবে? হাফ Cl2, তুলোর সংখ্যা কত? 1, দিলাম 1। যার থেকে যা উৎপন্ন হবে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে Mn2 প্লাস, লিখলাম। সাথে আর কি উৎপন্ন হবে? এই যে 5Cl2 থেকে উৎপন্ন হবে 5/2Cl2। তারপর জারকের অক্সিজেন অনুযায়ী পানি, তাহলে 4টা থেকে 4টা পানি, 4H2O, 8টা হাইড্রোজেন না, তাহলে এখানে হচ্ছে 8H প্লাস। বুঝতে পারছি? আচ্ছা চলো এখন সবার লাস্টেরটা 5 নাম্বারটা আমরা আয়োডোমিটিতে দেখবো কিছুক্ষণ পরে। Cl2 প্লাস Na2SO3 তার সাথে হচ্ছে H2O, এই বিক্রিয়া কি উৎপন্ন করে? চিন্তা করো তো কি উৎপন্ন করতে পারে? আচ্ছা দেখো একটু তোমাকে ঠান্ডা মাথায় দেখাই। এখানে তোমার কাছে Cl2 আছে, এখানে H2O আছে, তুমি Na2SO3 না, Na2SO3 তো আছেই, Na2H2O3 না, আর তো তোমার কাছে সালফার নাই, সালফার তো তোমার কাছে আর নাই। আমি ফার্স্টে এটাকে আয়োডোমিটি বিক্রিয়া ভাবছিলাম, বাট পরে তো দেখলাম Na2H2O3 থাকলে আয়োডোমিটি বিক্রিয়া হইতে, বাট Na2SO3 আছে, তাহলে এটা নর্মাল টাইপের বিক্রিয়াগুলোই। দেখো আমি তোমাকে একটু বলি এই বিক্রিয়াটা কেমন করে মনে রাখতে পারো। এখানে তোমার কাছে কি আছে? Cl2 আছে না, আর এখানে কি আছে? H2 আছে, তাহলে তুমি এখান থেকে 2HCl পাইতে পারো। কি পাইতে পারো? 2HCl পাইতে পারো। কিভাবে? এখানে Cl2 আছে, এখানে H2 আছে, তাহলে 2HCl যদি পাও তাহলে এখন এই অক্সিজেনটা কে নিয়ে নিবে? তাহলে Na2SO4 হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে Cl2 প্লাস Na2SO3 প্লাস H2O বিক্রিয়া করে উৎপন্ন করবে, এই যে H2 আর Cl2 মিলে উৎপন্ন করবে 2HCl, তার সাথে Na2SO4। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা একটু ঝামেলা ছিল, মানে এগুলো একটু আনকমন টাইপের বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো না তুমি হচ্ছে কোনো প্যাটার্নে ফেলতে পারবা না, এটা আসলে তোমার ভাগ্যে আছে তো নাই, মানে এরকম একটা ব্যাপার। তুমি যদি তোমার যদি কমন পড়ে যায় তাহলে তুমি পারবা, এছাড়া আসলে তোমার পক্ষে চিন্তা ভাবনা করে পারা একটু কঠিনই আছে। দেখে নাও, দেখো বুঝছি। তাহলে ফার্স্টের বিক্রিয়াটা হচ্ছে আমার আয়োডোমিটি বিক্রিয়ার মধ্যে পড়বে, সেকেন্ডটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর বিক্রিয়া। তারপর এই উপরেরটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আর এই 5 নাম্বারটা হচ্ছে যে কমন একটা বিক্রিয়া, মানে কমন বলতে হচ্ছে একটু কমন সেন্স ফেলায় তোমার করা লাগবে। একটি 2.240 গ্রাম স্টিলের নমুনা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো। স্টিলের নমুনা মানে হচ্ছে ফেরাম। এই ফেরামকে তুমি H2SO4 এ দ্রবীভূত করলা, তাহলে H2SO4 এ দ্রবীভূত করলে সেখান থেকে উৎপন্ন হলো আমার FeSO4। আচ্ছা উৎপন্ন দ্রবণের সাথে, মানে উৎপন্ন এই দ্রবণটার সাথে সম্পূর্ণ বিক্রিয়া করতে তোমার এত মোল K2Cr2O7 দ্রবণের প্রয়োজন হয়। তোমাকে বলছে স্টিলের নমুনায় লোহা শতকরা পরিমাণ নির্ণয় করো। এখন আমি এটাকে H2SO4 এ দ্রবীভূত কেন করলাম তুমি বলো তো? কারণ তোমার কাছে এমনিতে কি ছিল? একদম পিওর ফেরাম ছিল বা পিওর লোহা ছিল। এখন পিওর লোহা তো জারণ বিজারণে অংশগ্রহণ করে না, কে করবে? Fe2+ করবে। আমরা যাদেরকে নিয়ে পড়াশোনাগুলো করে অভ্যস্ত ওই ফর্মে কি ফেরাম ছিল না, কে থাকে? Fe2+ থাকে। এই জন্য H2SO4 এর সাথে বিক্রিয়া করার পর এখান থেকে উৎপন্ন হলো হচ্ছে আমার Fe2+। এখন এই Fe2+ রূপান্তরিত হবে Fe3+। তাহলে Ne অফ এখন দেখো তোমাকে কার পরিমাণ চাইছে জানতে? স্টিলের নমুনায় লোহা শতকরা পরিমাণ জানতে চাইছে। তাহলে লোহা শতকরা পরিমাণ জানতে চাইলে কি আমার FeSO4 এর পরিমাণ বের করার কোনো দরকার আছে? তোমাকে ডিরেক্টলি ফেরামের পরিমাণ জানতে চাইছে, তাই তুমি এবার করবা হচ্ছে Ne অফ KMnO4 না K2Cr2O7 দেওয়া এটাতে, K2Cr2O7 ইজ ইকুয়াল টু Ne অফ ফেরাম। আচ্ছা K2Cr2O7 Ne কত? এটা হচ্ছে দেওয়া হচ্ছে মোল পার ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, 1 ডেসিমিটার কিউব এই জিনিসটা হচ্ছে 1 লিটার। তাহলে 0.022 27.4, তাহলে 27.4 ইন্টু 10⁻³ ইন্টু
0.022 is equal to W by M, W divided by 55.85, এখানে Fe2 প্লাস লেখো তাই হবে 55.85 into 2, এই 2 কেন into 1। চলো দেখি এখন এটা পরিমাণটা কত হয়। ভাই এটা পরিমাণ বের হবে হচ্ছে 27.4, 27.4 into 10 inverse 3 into 0.22 into 55.85, এখান থেকে পরিমাণ বের হয়েছে 0.022, তাই তো বলি মিলে না কেন 0.022, এখন মিলবে। এখন আসছে, তাহলে ডাব্লিউ অফ লোহার পরিমাণ কত বের হলো হচ্ছে 0.0336 গ্রাম। এখন এইটা কি পরিমাণ? এটা হচ্ছে লোহার বিশুদ্ধ পরিমাণ। কেন? কারণ আমরা অলওয়েজ বলছি যে স্টয়কিওমেট্রি করে জারণ বিজারণ করে আমরা যে পরিমাণটা পাই সেটা অলওয়েজ আমরা বিশুদ্ধ পরিমাণ পাই। আরেকটা ভুল করছি তাই না? হ্যাঁ, আরেকটা মিস্টেক করছি আমরা, এই যে 6 দ্বারা গুণ করিনি তুল্য সংখ্যা, পরেরটারে করছি এটারে করিনি। W ডিভাইডেড বাই 55.85 ইন্টু 1। আচ্ছা, তাহলে এখান থেকে W অফ ফেরাম 2 প্লাস এইটার পরিমাণ বের হইল 0.2 গ্রাম। আচ্ছা, এটা কি পরিমাণ? এটা হচ্ছে একদম পারফেক্টলি আমাদের বিশুদ্ধ পরিমাণ। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে স্টিলের নমুনায় লোহা শতকরা পরিমাণ কত। সুতরাং লোহা শতকরা পরিমাণ মানে পার্সেন্টেজ অফ লোহা উপরে কত 0.2 গ্রাম, কত গ্রামের মধ্যে? 0.204 গ্রামের মধ্যে। তাহলে এক কাজ করতে পারো তুমি, বুঝছো? এইটা যেহেতু অনেক কি বলে সেন্সিটিভ অঙ্ক না, এগুলো খুব কম ভ্যালু তোমার পার্থক্য আছে, তাহলে এখন এখানে যা এক্সাক্ট ভ্যালুটা আসে সেটাই লেখা উচিত তোমার। এটা এক্সাক্ট ভ্যালু আসছে 0.20199 গ্রাম। বুঝছো এটা কেন করলাম বলো তো? কেন খুব ছোট একটা পার্থক্য না, এই জন্য এই ছোট পার্থক্যটাই দেখবা যে অ্যান্সার এখন অনেক বড় একটা চেঞ্জ এনে পড়ছে। ডিভাইডেড বাই 0.204। অন্তত এখানে তোমাকে যত ভাগ দেওয়া থাকবে, যত ঘর পর্যন্ত দেওয়া থাকবে, তোমাকে এখানে অত ঘর পর্যন্ত নেওয়া উচিত। বুঝছো? তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার ডিভাইডেড বাই 0.204। দেখছো তোমার কত আসছে? 98.93। আমি এইটা না বসায় না ডিরেক্টলি ক্যালকুলেটরে বড় করে যে অ্যান্সারটা আসছিল না একদম 7-8 ঘর পর্যন্ত, ওইটা বসাইছি। বসানোর পর আমার এখানে 99.01% আসছে। তো মোর অ্যাকুরেট কোনটা? মোর অ্যাকুরেট কিন্তু 99.01%টাই। বাট তুমি এইটা দিয়ে করলে কোনো সমস্যা নেই, এটা তুমি অলরেডি অনেক বড় ঘর নিছো। সো 0.20199 ডিভাইডেড বাই 0.204, 99.01। এই যে এতগুলো ঘর নিলে 99.01 আসে, 99.01%। বুঝছি? ক্লিয়ার? ওকে, তাহলে দেখো ম্যাথটা দেখো। ঠিক আছে, K2Cr2O7 ছিল, সেখান থেকে তুমি Fe2 প্লাসের পরিমাণটা বের করছো। যদি তোমাকে ফেরাস সালফেটের পরিমাণ বের করতে, তুমি এখানে ফেরাস সালফেট লিখতা। যদি তোমাকে ফেরাস সালফেট ইনটু 7H2 এর পরিমাণ বের করতে বলতো, তুমি ফেরাস সালফেট ইনটু 7H2 লিখতা। মানে মেন কথা তোমাকে যা বের করতে বলো তুমি সেটা লিখবা। যেমন এই ম্যাথে কিন্তু আমাদের FeCl2 লেখা লাগছে, এই ম্যাথে কিন্তু আমার একদম ফেরাস সালফেট ইনটু 7H2 সম্পূর্ণটুকু লেখা লাগছে। বুঝছো? এই যে 227.85 ফেরাস সালফেট ইনটু 7H2 জন্য আসছিল। তারপর এই ম্যাথে আমার শুধুমাত্র FeCl2 লেখা লাগছে। কোনটাতে? এই যে এর আগেরটাতে আমরা শুধুমাত্র FeCl2 নিয়ে কাজ করছি, এবার আবার ফেরাম নিয়ে কাজ করতেছি। সো এক এক সময় তোমাকে যেটা বের করতে বলবে তুমি দেখবা যে 1:1 রিলেশন মানে কিনা, মানলেই ওই ম্যাথটা ওইভাবেই করে দিয়ে আসবা। নেক্সট প্রশ্ন, H2SO4 এর দ্রবীভূত 5 গ্রাম লোহার আকরিককে H2SO4 দেওয়া হয় দুইটা কারণে, একটা হচ্ছে লোহাকে Fe2+ বানানো, আরেকটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম ক্রিয়েট করা। তো 5 গ্রাম লোহার আকরিককে সম্পূর্ণ জারিত করতে এত প্রয়োজন হয়, যা আবার এত ml। আচ্ছা দেখছো, চলো দ্রবণ দ্বারা প্রশমিত হয়। চলো এবার একটু ডাবল কাহিনী আছে। আমরা কি জানি, যদি একাধিক থাকে তখন সামেশন অফ এনি অফ জারক ইজ ইকুয়াল টু সামেশন অফ এনি অফ বিজারক। আচ্ছা চলো, কে জারক কে বিজারক এটাকে বের করো। ভাই এখানে আপনি যখন Fe কে H2SO4 দ্বারা দ্রবীভূত করছেন, তাহলে ফেরাম
প্লাস H2SO4 বিক্রিয়া করে কিন্তু সেখান থেকে উৎপন্ন করলো FeSO4। তাহলে FeSO4 এর মধ্যে কি আছে Fe2+। তাহলে এই বান্দা আর যাই হোক না কেন এই অবশ্যই বিজারক। তাহলে আমি একটা বিজারক পাইলাম, বিজারক পাইছি না? হ্যাঁ, চলো এখন দেখি আর কি আছে আমার। এইটাকে জারিত করতে 300 ml KMnO4 এর প্রয়োজন হয়, এটা হচ্ছে জারক। তারপর যা আবার 200 ml 0.2 মোলার H2C2O4, এটা কি জারক না বিজারক? H2C2O4 সেখান থেকে ওর জারণ মান বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে বিজারক। চলো তাহলে আমাদের এখানে দুইটা বিজারক দেওয়া, একটা জারক দেওয়া। তাহলে জারকের তথ্য কি দেওয়া হচ্ছে 300 ml আকরিক লোহার বিশুদ্ধতা কত, যা আবার এইটা পরিমাণ কই 300 ml KMnO4 দ্রবণ প্রয়োজন হয়। 300 ml কত মোলার? দাঁড়া আমি কোশ্চেনটা দেখি তো, এখানে KMnO4 এর পরিমাণ দেওয়া নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই কোশ্চেনটা কেমন করে সলভ করছে, আমি মাত্র দেখলাম। ভুল করে নাই, আরেকটা কাজ করছে ওরা, এনা একটু ডিফারেন্টভাবে জিনিসটাকে চিন্তা করছে। আমরা এই কোশ্চেনটা পড়তে মিস্টেক করছি, অথবা কোশ্চেনের ভাষার মধ্যে কোথাও একটা সমস্যা আছে। দেখো কোশ্চেনটা ওরা কি বুঝাতে চাইছে আগে। H2SO4 দ্রবণে দ্রবীভূত 5 গ্রাম লোহার আকরিককে সম্পূর্ণ জারিত করতে এত ml দ্রবণের প্রয়োজন হয়, এটুক পর্যন্ত কমা বা দাড়ি, এত ml দ্রবণের প্রয়োজন হয়। বাট এই দ্রবণটার ব্যাপার, এই দ্রবণটা কি তথ্য দেওয়া আছে? ভলিউম বলে দেওয়া আছে, তোমাকে কিন্তু ঘনমাত্রা বলে দেওয়া নাই। এই ঘনমাত্রা বের করার হিন্ট তোমাকে কি দিছে জানো? এই দ্রবণটাই আবার 200 ml 0.2 মোলার H2C2O4 দ্বারা প্রশমিত হয়। বুঝছি, এই দ্রবণটাই আবার 200 ml 0.2 মোলার H2C2O4 দ্বারা প্রশমিত হয়। সো এটা একটা ভালো প্রশ্ন, বুঝছো? যেমন আমি এটা সামেশন ভেবে ফেলছিলাম, পরে দেখলাম যে না, এখানে যদি কি বলে ঘনমাত্রা দিয়ে দেওয়া থাকতো তাহলে আমি ভুল করে ফেলতাম একটা। বাট ঘনমাত্রা বলে দেওয়া নাই, তার মানে কিন্তু এইটা যোগফল এটা না। মেন কথা হচ্ছে এইটা করতে ওইটা লাগে, ওইটার একটা তথ্য দেওয়া নেই, ওই তথ্যটা বের করবো আমি এটা দিয়ে। তাহলে চলো ফার্স্ট এটা হচ্ছে সামেশন অফ KMnO4 ইজ ইকুয়াল টু NE অফ H2C2O4। চলো তাহলে NE অফ KMnO4 কি দেওয়া, এটার ব্যাপারে আমাকে বের করতে বলছে যে 300 ml দেওয়া আছে। তাহলে 300 ml, আমি এটার ঘনমাত্রাটা জানি না, তুল্য সংখ্যা জানি হচ্ছে 5। H2C2O4 আমি ওকে আয়তন বলে দিচ্ছি 200 ml, আমি এটা জানি ঘনমাত্রা 0.2, আর এটার তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমি এটার ঘনমাত্রা বের করতে পারবো S। আমাদের সলভ করে দিও তো, এগুলো ঘনমাত্রা কতটা আসে? 0.0533 মোলার। আচ্ছা, এইটা কার ঘনমাত্রা বের হলো? এটা বের হলো KMnO4 এর ঘনমাত্রা। এখন এই KMnO4 দিয়ে আবার এই যে তোমার যে লোহার আকরিকের নমুনাটা আছে, তুমি সেটাকেও এখন প্রশমিত করতে পারবা। তাহলে কি করব? NE অফ KMnO4 ইজ ইকুয়াল টু এই যে কত W/M, W ডিভাইডেড বাই 55.85 ইন্টু 1। চলো NE কত আসে? NE আসে হচ্ছে আমাদের 300 ml ইন্টু 0.0533 ইন্টু 5। আচ্ছা, এই ম্যাথ করতে করতে আর একটা খুব ইজি একটা ওয়ে মাথায় আসছে, ওই কাজটাও তো করা যেত। কত আসে এটা? এখান থেকে ফেরামের ভর আসে হচ্ছে 4.48 গ্রাম। আচ্ছা, এখন খেয়াল করো, তোমাকে বের করতে বলছে হচ্ছে লোহার বিশুদ্ধতা, তাহলে পার্সেন্টেজ অফ লোহা কত গ্রাম আছে? 4.48 গ্রাম। কত গ্রামের মধ্যে? 5 গ্রামের মধ্যে। তাহলে কত? অ্যারাউন্ড 90% টাইপের কিছু একটা হবে, 89% টাইপের। হ্যাঁ, 89.6%। আচ্ছা, এই ম্যাটার যদি ডিউতে আসতো তুমি কেমন করে করতে জানো? ধরো এই যে লাস্টে এই বিশুদ্ধতার ব্যাপারটা বলছে, তুমি বলতে পারো যে ভাই আমি তো হচ্ছে 4.48, আচ্ছা দাঁড়াও,
4 পয়েন্ট, তুমি বলবা যে ভাইয়া আমি জানি যে ধরেন 4.48 আসছে, 5 গ্রাম হচ্ছে এটা টোটাল পরিমাণ, বাট আমি তো এটা 100% করে এটা আসলে কত পার্সেন্ট জীবনও বের করতে পারবো না। তুমি কিন্তু একটা আন্দাজ করতে পারবা, তাই না? একটা আন্দাজ কিন্তু তুমি করতে পারবা যে আসলে এটা কত পার্সেন্ট আসছে, 90% টাইপের। দেখো এখানে 5-এর মধ্যে 4.5, মানে প্রায় 90%। এটা অপশনে কখনোই তোমাকে এরকম দেওয়া থাকবে না যে 89.6% নাকি 89.2%। কোয়েশ্চেনে দেওয়া থাকবে 85% বা ধরো 80%, 95% এরকম। তখন তুমি এখান থেকে 89 জিনিসটাকে আন্দাজ করে বের করতে পারবা। তো এটাও কিন্তু একটা বেশ ভালো প্রশ্ন। ঠিক আছে, এখানে ফেরামের পরিমাণ বের হওয়া আর Fe2+ এর পরিমাণ বের হওয়া বলা একই কথা। আচ্ছা, আরেকটা জিনিস সহজে যে জিনিসটা করা যেত মনে হলো কি জানো, এই যে তুমি কি জানো যে ফেরামকে যে প্রশমিত করছে সেটা হচ্ছে KMnO4, আবার ওই সেম KMnO4 কে প্রশমিত করছে H2C2O4। তাহলে তুমি কিন্তু ওই যে ডিরেক্টলি লিঙ্ক আপ করার মাধ্যমে বলতে পারতা যে এই জিনিসটা সমান আসলে এই জিনিসটা, কারণ দেখছো এইটা সমান এইটা আবার ওইটা সমান এইটা। তাহলে তুমি বলতে পারতে H2C2O4, এই যে NE of H2C2O4 is equal to NE of হচ্ছে ফেরামেরটা, বুঝছো? এটাও তুমি বলতে পারতা। ক্লিয়ার? তুমি এটা বলতে পারতে, এটা করলে আরো ইজি হতো তোমার ম্যাথটা, কারণ আমি তো আলটিমেটলি এই দুটো জিনিসই গুণ করতেছি, এই দুটোর গুণফল তো আমাকে এখানে দেওয়া আছে H2C2O4 এর মধ্যে। নেক্সট প্রশ্ন, নিচে বিক্রিয়া দুটো সম্পন্ন করো। এটা অলরেডি হচ্ছে আমরা ইয়েতে করাইছি অনেকবার। এই যে K2C2 K2Cr2O7 এর সাথে হচ্ছে Ki এর বদলে আরেকটা মনে হয়েছিল, তো এই দুটো তোমার HW। এখানে কোনটার জিনিসটা নিয়ে তোমার একটু খেয়াল রাখা লাগবে জানো, এই যে সবার লাস্টে K2SO4 উৎপন্ন হবে না, এই K2SO4টা কিন্তু এই পটাশিয়াম থেকেও আসবে, এই পটাশিয়াম থেকেও আসবে। সো এখানে তোমার এই জিনিসটা খালি একটু মাথায় রাখা লাগবে যে সবার লাস্টে তুমি যে K2SO4টা লিখবা লবণের সাথে, ওই যে ধাতুর সাথে হচ্ছে ওই যে অ্যাসিডের অ্যানায়ন যোগ করার মাধ্যমে, ওই K2SO4 এর মধ্যে পটাশিয়াম, আগে আমরা ডিরেক্টলি হচ্ছে জারকেরটা হিসাব করতাম, বাট এখন জারকের মধ্যে পটাশিয়াম আছে, বিজারকের মধ্যে আছে, তো এই দুইটা হিসাব করা লাগবে, বুঝছি? আর নিচেরটা তো নর্মাল, নিচেরটা এই পর্যন্ত প্রত্যেকটা বাড়ি করা হয়ে গেছে আমাদের। তারপরে প্রশ্ন দেখো, এটাকে আমরা সলভ করব। বলো তো এটা কি করা যায়? আচ্ছা, তোমাদের অলরেডি শিখাইছিলাম এই জিনিসটা, তোমাদের একটু 1 মিনিট করে চিন্তা করার টাইম দিই যাতে তোমরা হচ্ছে একটু মাথার মধ্যে স্বাধীনতা করো জিনিসটা। দেখো ভাই, K2Cr2O7 এইটা তো জারক, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। ভাই এইটা কি বিজারক? ইয়েস, অবশ্যই এটা বিজারক। কেন? কারণ এখানে টিন কি ফর্মে আছে, টিন এখানে আছে হচ্ছে টিন 2+ আকারে। টিন 2+ থেকে টিন 4+ হয়, মনে আছে? টিন 2+ থেকে টিন 4+ হয়। তাহলে টিনের তুল্য সংখ্যা কত? 2। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে K2Cr2O7। K2Cr2O7 থেকে কি হইতো? K2Cr2O7 এখান থেকে 2Cr3+ উৎপন্ন হইতো, আর এখানে তুল্য সংখ্যা কত ছিল? 6। চলো ফার্স্টে সমতাকৃত সমীকরণ লেখো। ডিরেক্টলি সমতাকৃত না লিখে এমসিকিউতে বলে ডিরেক্ট সমতাকৃত করবা, আর একটু বড় করে করতে বলে চলো একটু বড় করে করি। ধরো তোমার কাছে কি আছে? SO4 2-। আচ্ছা, এই SO4 2- তার সাথে হচ্ছে Cr2O7 2-। আচ্ছা, এটা হচ্ছে ফুলি একসাথেই করি, একবারে বড় করে করি। SnSO4 দর্শকাংশ হিসাব করি। SnSO4 এর সাথে কি আছে? K2Cr2O7, তাহলে হচ্ছে K2Cr2O7 প্লাস H2SO4। ও 7H2SO4 অলরেডি বইলেই দিছে, 7H2SO4। আচ্ছা দেখো, এখন কি করবো আমরা? দেখো কি করবো, প্রথম কথা ভাই তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করো। তাহলে এখানে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ, K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। কি SnSO4 এর তুল্য সংখ্যা কত? 2। তাহলে ফার্স্টে আমরা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলাম, যার থেকে যা উৎপন্ন হবে তা লেখো। এখান থেকে কি উৎপন্ন হওয়ার কথা ছিল? Sn2+ থেকে Sn4+। Sn4+ কার সাথে যুক্ত হবে? ধাতু যুক্ত হয় অ্যাসিডের অ্যানায়নের সাথে।
এই যে অ্যাসিড H2SO4 এটার অ্যানায়নের সাথে, তাহলে SN4+ কতগুলো SO4 এর সাথে যুক্ত হবে? 2টা, তাহলে উৎপন্ন করবে SnSO4 2, কতগুলা? 6টা, তাহলে 6টা SnSO4 2 উৎপন্ন হবে, গেল একটা। তারপর কি আছে? K2Cr2O7 কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে একটা K2Cr2O7 উৎপন্ন করে 2Cr3+, 2টা আছে, তাহলে উৎপন্ন করবে 4Cr3+, বাট তার সাথে কি যুক্ত হইতেছে? আবার SO4, তাহলে কি উৎপন্ন করবে? Cr2SO4 3, তাহলে 2Cr2SO4 3 প্লাস 2Cr2SO4 3। তারপর জারকের অক্সিজেন অনুযায়ী পানি, জারক কতগুলো আছে? 14টা, তাহলে 14টা পানি পাবা। বুঝছি? দেখো সবাইকে তুমি নিছো, শুধুমাত্র এই পটাশিয়ামটাকে হিসাব করো নাই, তাহলে এই পটাশিয়াম মিলে কি উৎপন্ন করবে? K2SO4, কতগুলা আছে? 2টা, তাহলে 2K2SO4 করলেই তুমি দেখবা যে তোমার অ্যান্সার মিলে গেছে। একটু বাঁকা হয়ে গেছে তাই না কেন জানি ম্যাথটা? আচ্ছা, কোশ্চেনটা একটু তুলে, লেখাটা বাঁকা হয়ে গেছে, বুঝছি? লাইটিংটা গতকাল অনেক সুন্দর ছিল, আজকে হঠাৎ করে লাইটিং আর একটু বেশি আপগ্রেড করতে যাই হচ্ছে লাইটিং নষ্ট করে ফেলছি। কেমন করে জানি, নেক্সট দিন একটু ঠিক করা লাগবে। কি বলছো একজন? বুঝি নাই, 3:1 অনুপাতে নিতে হবে, ভুল করছি নাকি? ও মানে তুমি সব কিছুকে 2 দ্বারা ভাগ করতে পারবা, এটা নিতে হবে এরকম না, তুমি 2 দ্বারা ভাগ করলে ভালো। পানি আছে, পানির কিন্তু একটা সময়, ও আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, এই যে তুমি এই কথাটা কেন বলছো আমি বুঝতে পারছি। এখানে আমরা তো পানি সমতাকরণ করি, এই যে H2SO4 আগের সমতাকরণ রাখছি কেন এখানে? চলো আমরা আগে H2SO4 সমতাকরণ ঠিকঠাক করি, কোয়েশ্চেন তো দেখতেছি না। আচ্ছা কতগুলো আছে? 14 অণু পানি আছে, তাহলে পানি সোর্সকে, পানি সোর্স এইটা আর এটা মিলে, তাহলে 14 অণু পানির জন্য এখানে 14 অণু H2SO4 হবে। এখন কোয়েশ্চেনে তো তোমার দেওয়া ছিল কি? কোয়েশ্চেনে দেওয়া ছিল তোমার 7:4 এর কথা, তাহলে এখন তুমি প্রত্যেকটা জিনিসকে 2 দ্বারা ভাগ করো। ওইটা ফার্স্টে আমরা কোয়েশ্চেন লিখছিলাম দেখে ওইটা হিসাব করি, ওটা অবশ্যই তুমি হিসাব করবা 2 দ্বারা ভাগ করে, এখন তোমার যা অ্যান্সার আসে সেটাই, বুঝছি? চলো নেক্সট কোয়েশ্চেন পড়ো। কোশ্চেন হচ্ছে, মোর লবণের দ্রবণ থেকে আয়রনের পরিমাণ নির্ণয় করার সময় 25 ml মোর লবণ দ্রবণকে প্রশমিত করে, আচ্ছা 0.1 নর্মাল শক্তির 21.63 ml K2Cr2O7 দ্রবণ প্রয়োজন। তোমাকে মোর লবণের দ্রবণে আয়রনের পরিমাণ বের করতে বলছে। 25 ml মোর দ্রবণকে প্রশমিত করে 0.1 নর্মাল শক্তির 21.63 ml K2Cr2O7 দ্রবণ প্রয়োজন হয়, তাহলে মোর লবণের দ্রবণের আয়রনের পরিমাণ বের করতে বলছে। আচ্ছা আমার কি এটা জানার জন্য কি মোর দ্রবণের বা মোর লবণের কি সংকেত জানা দরকার আছে খুব একটা? নাই কিন্তু। দেখো আচ্ছা তোমার কাছে K2Cr2O7 দেওয়া আছে তাই না? তোমাকে এইটা অলরেডি তোমাকে দেওয়া আছে জারক, তাহলে এখানে মোর লবণ যেটা ওর মধ্যে Fe2+ থাকবে, এটা তো বুঝছি না, হয়তো তুমি আয়রনের পরিমাণ বের করতে পারতা না। তাহলে সেখান থেকে Fe2+ কে বিজারক ধরে তুমি যদি কাহিনী করো, তাহলে অলরেডি তোমার ফেনাম বের হয়ে যেতেছে। অনেকে যদি বলো যে ভাই এখানে মোর লবণ তো আমি জানি না, মোর লবণ জিনিসটা কি? মোর লবণ জানা ছাড়াও কিন্তু তুমি এই ম্যাথটা আসলে করতে পারবা। কেমনে পারবা দেখাই। Any of K2Cr2O7 is equal to Ne of Fe2+। আচ্ছা চলো, Ne of K2Cr2O7 কি দেওয়া আছে? 0.1 নর্মাল। এই যে দেখো নর্মালিটি যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমরা আর তুল্য সংখ্যা গুণ করব না, তুল্য সংখ্যা গুণ করব না।
আচ্ছা, তাহলে কত দাও? 0.1 নর্মাল, তাহলে 0.1 ইন্টু 21.63 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু W/M, তাহলে W ডিভাইডেড বাই 55.85। তাহলে সেখান থেকে তোমার W অফ ফেরাম বের হয়ে যাবে। W অফ ফেরাম যদি বের হয়ে যায়, ওইটা যত গ্রাম বের হবে সেটা হচ্ছে মোল দ্রবণে বা মোল লবণে তোমার ফেরাম আয়রনের, মানে মোল দ্রবণে আয়রনের পরিমাণ বা হচ্ছে ফেরামের পরিমাণ নির্ণয়। বুঝছো? এখানে কিন্তু 25 ml আমার কোনো কাজে লাগতেছে না। যদি আমাকে প্রশ্নটা এরকম দেওয়া থাকতো যে 5 গ্রাম মোল লবণের দ্রবণে ফেরাম কত পার্সেন্ট আছে, তখন তুমি এই পার্সেন্টকে হচ্ছে 5 গ্রাম দিয়ে ভাগ করতা, ভাগ করে বলতো যে মোট মানে মোল লবণের মধ্যে ফেরাম এতটুকু আছে। আর একজন হচ্ছে মোল লবণের সংকেতটা লিখে দিছো, FeSO4 ইন্টু FeSO4 NH4SO4 আর ইন্টু 6H2, এরকমই কিছু একটা ছিল। আমারও হচ্ছে আমরা ওই ইয়েতে করছিলাম, আমরা হচ্ছে কিছুদিন আগে প্র্যাকটিক্যাল করছিলাম ওয়ান ইয়েতে আর কি ভার্সিটিতে, ওইখানে মোল দ্রবণ নিয়ে অনেক কাজ করা লাগছিল। বাট আমার মোল লবণ সংকেত জানা খুব একটা প্রয়োজন নাই এখানে। চলো নেক্সট কি দেওয়া? এই নেক্সট প্রশ্ন কি দেওয়া? প্রশ্ন হচ্ছে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আয়োডাইড লবণে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণ, আচ্ছা সমতার সমীকরণ অর্ধবিক্রিয়ার সাহায্যে দেখাও। এটা দেখাতে পারবো না। অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আয়োডাইন লবণ, তাহলে কত? Cr2O7 2-, এইটার সাথে Cr2O7, আচ্ছা K2 দি K2Cr2O7, এইটার সাথে কার বিক্রিয়া দিবা? তুমি হচ্ছে আয়োডাইড লবণের বিক্রিয়া, যে কোনো একটা আয়োডাইড লবণ ধরে নাও I-, তার সাথে কিসের উপস্থিতিতে? অ্যাসিডযুক্ত H+ এর উপস্থিতিতে বিক্রিয়া কইরো, করার পর যেটা আসবে সেটাই। এটা করাই দেওয়া লাগবে? তোমরা যদি বলো করাই দিতে তাহলে করাই দিব, এটা করাই দেওয়া লাগবে না। Cr2O7, আর যদি করাই দিতে বলো দেই 1 মিনিট লাগবে। তাহলে এখানে হচ্ছে কত হবে? এখানে থাকবে হচ্ছে 6, এখানে থাকবে হচ্ছে I- থেকে উৎপন্ন হাফ I2, তাহলে এটা হচ্ছে 1, তারপর এখান থেকে উৎপন্ন হবে 2Cr3+, তারপর এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে +3I2, জারকের অক্সিজেন অনুযায়ী পানি, জারক আছে হচ্ছে 7টা, তাহলে হচ্ছে এখান থেকে হবে 7টা পানি বের হবে আমার, ওকে এটুকুই। আর এখানে 7টা পানির সোর্স দেবে হচ্ছে এখানকার 14টা হাইড্রোজেন। দেন নেক্সট প্রয়োজন হয় যা আবার আছে, এটা অলরেডি করানো হয়েছে। ডান, সেম প্রশ্নটা ওই যে যা আবারের যে প্রশ্নটা ছিল এটা। তারপর 2FeCl3 + SnCl2 মিলে বিক্রিয়া করে 2FeCl2 + SnCl4 উৎপন্ন করে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ পরিবর্তন অংশ দুটি আলাদাভাবে দেখাও এবং আধুনিক মতবাদ অনুসারে পরিবর্তন ব্যাখ্যা করো। আচ্ছা, আধুনিক মতবাদ কোনটা জানো? আধুনিক মতবাদ হচ্ছে আসলে ইলেকট্রন আদান প্রদানের মতবাদ। কি মতবাদ? ইলেকট্রন আদান প্রদানের মতবাদ। এটা আসলে খুব সহজ, এটা হচ্ছে এমনি কখন আসছিল, এটা বইয়ের 13-14, এটা পুরোপুরি তোমাকে কনফিউজ করার মতো একটা কোয়েশ্চেন ছিল, এখানে ডিফারেন্ট কিছু ছিল না। 2FeCl3 মিলে কার সাথে বিক্রিয়া করছে? SnCl2, বিক্রিয়া করে 2FeCl2 + SnCl4 উৎপন্ন করছে। দর্শক আয়নগুলো বাদ দাও, দর্শক আয়ন বাদ দিলে বিক্রিয়াটা কিরকম? বিক্রিয়াটা হচ্ছে 2Fe3+, বিক্রিয়া করছে Sn2+ এর সাথে, বিক্রিয়া করে উৎপন্ন করলে 2Fe2+, তার সাথে Sn4+। আচ্ছা, তুমি এখানে বলবা যে জারণ বিজারণ পরিবর্তন অংশ দুটি আলাদাভাবে দেখাও, তাহলে ফার্স্টে জারণ বিজারণ অংশটা দেখাও, তাহলে হচ্ছে জারণ অংশ কি? 2Fe3+, এটা বিজারণ অংশ লিখছি আগে, বিজারণ 2Fe3+, ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? দেখো দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Fe2+ এ পরিণত হয়েছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করার পর সেখান থেকে 2Fe2+ এ পরিণত হয়। আর জারণটা যদি দেখি, জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ হাফ রিঅ্যাকশন, সেটা হচ্ছে Sn2+, দুইটা ইলেকট্রন ত্যাগ করে Sn4+ এ রূপান্তরিত হয়। এটাই এই আধুনিক মতবাদ অনুসারে পরিবর্তন ব্যাখ্যা করো। তুমি আধুনিক মতবাদ অনুসারে বলবা যে ইলেকট্রন যে হচ্ছে গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়াটাকে বলি হচ্ছে আমরা বিজারণ, আর ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে জারণ।
বুঝছি, নর্মাল ক্লাস 9-10 আসার মতো প্রশ্ন, বাট হঠাৎ করে দেখলে তোমার একটা ভয় পাওয়ার যাওয়ার সম্ভাবনা আছে। এখন আশা করি আর কোনো ভয়টা পাওয়ার সুযোগ নেই। নেক্সট প্রশ্ন, 0.41 গ্রাম চুনাপাথর থেকে CaC2O4 অধক্ষিপ্ত করা হইল। সম্পূর্ণ অধক্ষেপ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে H2SO4 এ দ্রবীভূত করা হইল। CaC2O4 এর দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 35 ml 0.04 মোলার KMnO4 দ্রবণ প্রয়োজন হয়। ওই চুনা পাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। সুন্দর কোয়েশ্চেন। প্রশ্নটা সুন্দর, দেখি চিন্তা করো, 1 মিনিট চিন্তা করো যে আসলে কিভাবে এখানে আমার ক্যালসিয়াম অক্সাইড আসলো আর কিভাবে চুনা পাথর থেকে আমি CaC2O4 নিয়ে আসলাম। এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও আমাকে চ্যাট বক্সে, তাহলে আমরা শুরু করে দিব। এই যে অলরেডি একজন আছে দিয়ে দিছো। ইয়েস, তুমি যদি এখানে এইটা না, তো এটা কখন আসছে, এটা রুয়েট 8-9 আসার প্রশ্ন। আচ্ছা দেখো এটা কেমনে করে হবে আমি তোমাকে বলি। ফার্স্টে তোমার কাছে কি আছে, চুনা পাথর। চুনা পাথর কি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি H2C2O4 অর্থাৎ অক্সালিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও, H2C2O4, তাহলে সেখান থেকে তোমার এই যে CaC2O4 এটা অধক্ষিপ্ত হয়ে যায় এবং তার সাথে পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখি সমতাকরণ করা লাগবে কিনা। হ্যাঁ, সমতাকরণ করা লাগবে। সমতাকরণ যদি করি, এখানে সমতাকরণ মনে হয় হচ্ছে প্রত্যেকটা 5-5 দিয়ে করা লাগে। হ্যাঁ আচ্ছা, কোনো কিছু না করলেও তো আই গেস হয়। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম, কার্বন কতগুলো, কার্বন এখানে একটা, কার্বন এখানে একটা, কার্বন দুইটা, কার্বন দুইটা। হ্যাঁ, সমতাকরণ না করলেও আই গেস হয়। তাহলে CaC, হ্যাঁ সমতাকরণ মিলে গেছে তো আই গেস। H2 দুইটা ছিল, দুইটা আছে। কার্বন এখানে 3টা ছিল, 3টা আছে। অক্সিজেন 3টা ছিল, আর এখানে ছিল 4টা, 7টা। তাহলে 4টা, হ্যাঁ হয়ে গেছে, মিলে গেছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি অক্সালিক অ্যাসিডের সাথে মিশ্রিত করো, তাহলে সেখান থেকে তোমার ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হয়। তাহলে এই ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হওয়া শেষ। এখন প্রশ্ন, ভাই চুনা পাথরে ক্যালসিয়াম অক্সাইডটা কোত্থেকে আসে? চুনা পাথরকে তুমি যদি তাপ দাও, চুনা পাথরকে তুমি যদি তাপ দাও, সেখান থেকে তুমি ক্যালসিয়াম অক্সাইড আর তুমি কার্বন ডাইঅক্সাইডকে পাবা। এটি পর্যন্ত বুঝলাম। আচ্ছা ঠিক আছে, এই 2 লাইন পর্যন্ত তুমি আসলা যে হ্যাঁ এই ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরের সাথে এইটা সম্পর্ক এস্টাবলিশ করলাম, এটা সম্পর্ক এস্টাবলিশ করলাম। এরপর তোমাকে কি বলছে, যে সম্পূর্ণ অধক্ষেপ আলাদা করে পরে ভালোভাবে ধৌত করে H2SO4 এ দ্রবীভূত করা হলো। তার মানে এই দ্রবণটাকে তুমি যদি আবার H2SO4 এ দ্রবীভূত করো, তখন কি হবে জানো, এই CaC2O4 এইটা আবার H2C2O4 এ রূপান্তরিত হবে। তাহলে কি হলো, তুমি যখন পরবর্তীতে ভালোভাবে ধৌত করলা, তখন এই যে CaC2O4 এখান থেকে অনেক টাইপের বিক্রিয়া টিক্রিয়া করে সেখান থেকে H2C2O4 এই জিনিসটা উৎপন্ন হবে। আচ্ছা দেখো, তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত কাকে পাই গেছো, বিজারককে পাই গেছো, বিজারক। আচ্ছা, বা এটা ডিরেক্টলি H2SO4 সাথে বিক্রিয়া দিলে তো এই জিনিসটা হয়, তাই না? তখন CaSO4 প্লাস হচ্ছে যে H2C2O4 উৎপন্ন হয়। এখন তোমাকে বলছে যে CaC2O4 এই দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে তোমার 35 ml 0.04 মোলার KMnO4 দ্রবণের প্রয়োজন হয়। তাহলে এইটা থেকেই তো তোমার এই জিনিসটা আসছে, তাই না? আচ্ছা দেখো, এই জিনিসটা থেকেই তোমার এই জিনিসটা আসছে না? তাহলে এইটা যতটুকু, এটা 1 মোল থাকলে এটা 1 মোল আছে, এইটার পরিমাণ যতটুকু, এটার পরিমাণ আসলে ততটুকুই। তাহলে মানে তুমি এই CaC2O4 এর বদলে তুমি যদি H2C2O4 দিয়ে জারক বিজারক বিক্রিয়াটা কমপ্লিট করো, সেম জিনিসই আসবে। তাহলে Na of KMnO4 is equal to Ne of কি আছে এখানে, H2C2O4। স্বাভাবিক না? CaC2O4 তুমি যতটুকু পরিমাণে নিছিলা, সেখান থেকে ওই পরিমাণ H2C2O4 তো তোমার জন্য উৎপন্ন হবে, ভিন্ন কিছু তো হবে না। এইটা 1 মোল থাকলে পরিপূর্ণভাবে বিক্রিয়া করলে এটাও 1 মোল উৎপন্ন হবে, যেহেতু 1:1 রিলেশন আছে এখানে। ডান? আচ্ছা তাহলে চলো, এখানে কি পরিমাণ নেওয়া হয়েছিল, 35 ml 0.04। তাহলে হচ্ছে 35 × 10⁻³ × 0.04 × 5 ইজ ইকুয়াল টু, এটার কি বের করবো আমি,
আচ্ছা আমি এখানে কি পরিমাণ বের করতে পারি, এখানে যদি আমি H2C2O4 এই জিনিসটা ধরো আমি ভর বের করলাম, ঠিক আছে, H2C2O4 এ ভর, চলো একটা কাজ করি, মাথায় একটা আইডিয়া আসছে। আচ্ছা আচ্ছা দেখো, সুন্দর একটা জিনিস মাথায় আইডিয়া আসছে, আমি এত কাহিনী করবো না, খুব ইজিলি আরেকটা কাজ করা যেতে পারে, মানে এই যে এইটার থেকেই আমার আরেকটা ইজিলি কাজ করা লাগবে। সেটা হচ্ছে ভাইয়া খেয়াল করো H2C2O4, Ne of H2C2O4 এই জিনিসটা কি আসলে Ne of CaC2O4 না? CaC2O4 কিনা, যেহেতু 1:1 ভাবে মানে বিক্রিয়া করছে পরস্পরের সাথে। আচ্ছা তাহলে Ne of H2C2O4 যে কথা, Ne of CaC2O4 একই কথা। ঠিক একইভাবে এই বিক্রিয়া Ne of CaC2O4 কে পাইছো, এই দেখো CaC2O4, তাহলে CaC2O4 আর ক্যালসিয়াম অক্সাইড এই দুটো কি আবার 1:1 রিলেশন আছে না, লিঙ্ক আপ রিঅ্যাকশনের মতো করে চিন্তা করো, এইটার সাথে এইটা 1, মানে এই যে স্টয়কিওমেট্রির মতো করে N of ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু N of ক্যালসিয়াম অক্সালেট ডিভাইডেড বাই 1, আবার N of ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু N of ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1, তার মানে N of ক্যালসিয়াম অক্সালেট ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু N of ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 1, তাহলে এইটার পরিমাণ আর এইটার পরিমাণ এটা কিন্তু আবার সমান, তাহলে ইজ ইকুয়াল টু এখান থেকে আমি Ne of ক্যালসিয়াম অক্সাইডও বলতে পারি জিনিসটাকে, তাহলে এখান থেকে লাস্ট লাইন Ne of ক্যালসিয়াম অক্সাইড, তাহলে চলো একবারে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বের করে ফেলি। ওকে ক্যালসিয়াম অক্সাইডের ভর কত, W ডিভাইডেড বাই M, W কত বের করব, M ক্যালসিয়াম হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত 56 ইন্টু 2, দেখি কত বের হয়, 35 ইন্টু 10⁻³ ইন্টু 0.04 ইন্টু 5 is equal into 56 into 2 into 56 divided by 2, তাহলে এটা পরিমাণ বের হবে হচ্ছে W of ক্যালসিয়াম অক্সাইড, এটা পরিমাণ বের হয়েছে 0.196 গ্রাম। আচ্ছা গুড, তাহলে এখন তোমাকে শতকরা পরিমাণ বের করতে বলছে, তাহলে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড, ওই চুনা পাথরের ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড 0.196 ডিভাইডেড বাই 0.41, এ দেখো ম্যাথটা অনেক কাহিনী করছে, আমি একটু চেক করতেছি ম্যাথ এভরিথিং ঠিকঠাক করছি কিনা, ডিভাইডেড বাই 0.41 ইন্টু 100%, 47.8%। ওকে দেখতে থাকো, আমি দেখতেছি ম্যাথটা ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, বুঝছো? এই জিনিসটা যদি তুমি না করো তাহলে না তোমার জীবনটা খুব কঠিন হয়ে যাবে, মানে এই জিনিসটা যদি তুমি না বুঝো, এই জিনিসটা বোঝার জন্যই আমরা এখানে রিয়াকশনগুলো করছি, যে এইটা মানে তুমি যখন এর আর স্টয়কিওমেট্রি করবা তুমি যে জিনিসটা পাবা এইটার সাথে এইটা স্টয়কিওমেট্রি করলে সেম জিনিসটা পাবা, তার মানে এইটা আর এইটা আসলে সেম, আবার এইটা আবার কোত্থেকে আসছে, এই যে এটা আসছে হচ্ছে আবার এটা থেকে, তাই না? তাহলে আমি যদি এই যে আচ্ছা এই রিয়াকশনটা তোমাদের দিকে দেখাই দিই, তাহলে CaC2O4 যদি আমি H2CO4 এর সাথে বিক্রিয়া দেই, তাহলে এখানে আমরা H2C2O4 প্লাস ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়, সবগুলো কি 1:1 না, বুঝছি? চলো তাহলে নেক্সট ম্যাচে যাই আমরা। চলো নেক্সট কি প্রশ্ন করছে, লঘু H2SO4 এ এক টুকরা লোহার তার দ্রবীভূত আছে, তাহলে Fe দ্রবীভূত আছে, এই দ্রবণটাকে সম্পূর্ণ জারিত করতে 0.02 মোলার KMnO4 দ্রবণের 98.5 সেন্টিমিটার কিউব লাগে। লোহার তারটির ওজন নির্ণয় করো। ভাই তুমি বিশ্বাস করবে একটা জিনিস, যে এই টাইপের ম্যাথই তোমাদের সব থেকে বেশি আসে, সেটা কিচ্ছু না, কি জানো, এই যে লঘু H2SO4 বলে দিবে, তারপর সেখানে তুমি হচ্ছে এক টুকরা লোহার তার দিবা, মানে ফেরাম দিবা, ফেরাম দেওয়ার পর সেটাকে দ্রবীভূত করার জন্য ইদার KMnO4 বলে দিবে অথবা K2Cr27 বলে দিবে, লাস্টে মনে K2KMnO4 লেখা ছিল, দেখা যাইতেছে না। দ্রবণের 98.5 সেন্টিমিটার কিউব লাগে। এখন এরপর লোহার তারটার ওজন কত আছে, মানে এইটা হচ্ছে সব থেকে কমন প্রশ্ন, এই প্রশ্নটা সবচেয়ে কমন প্রশ্ন, এমনকি এটা MCQ তো সব থেকে বেশি আসে, তাই এই প্রশ্নটা কোনোভাবেই কেউ যাতে মিস্টেক না হয় সেটা হচ্ছে তুমি মানে নিজের মতো করে রিথিঙ্ক করে যাতে কোনোভাবে ভুল না হয়। নেক্সট
আচ্ছা, NH4Cl প্লাস CaO, দেখো এই রিঅ্যাকশন দুটো কি হতে পারে? এনি আইডিয়া? আচ্ছা দেখি প্রথম রিঅ্যাকশন কি দিছে। প্রথমটা হচ্ছে NH4Cl প্লাস CaO, তাই না? এটাতে উৎপন্ন করবে আচ্ছা দেখি এটাতে কি উৎপন্ন করে। NH4Cl প্লাস হচ্ছে CaO। আচ্ছা দেখি প্রথমটা NH4Cl প্লাস হচ্ছে CaO, প্লাস CaO। এই রিঅ্যাকশনটাতে তিনটা জিনিস উৎপন্ন হবে। একটা হচ্ছে অ্যামোনিয়া, তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড। একটা জিনিস মনে রাখবা, যখন তোমার কাছে এই যে তোমার মানে কিছু ট্রিক্স আর কি, তোমার কাছে যখন এরকম ক্লোরাইড টাইপের জিনিসপাতি থাকবে, তাহলে তুমি মোটামুটি শিওর থাকো 99% যে এইটা যে কোনো ক্যালসিয়াম পাইলে, সোডিয়াম পাইলে, হাইড্রোজেন পাইলে ও হচ্ছে HCl বা NaCl বা CaCl2 এই টাকার বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো CaCl2 তার সাথে এই যে পানি। এখন সমতাকরণ করা জরুরি। দেখি সমতাকরণ যদি করি কি হয়। NH4Cl প্লাস CaO, তাহলে এখানে তোমার দুইটা ক্লোরিন লাগলো। দুইটা ক্লোরিন লাগলে এখানে যদি দুইটা দেই, দুইটা দিলে তাহলে হাইড্রোজেন কতগুলো? 8টা। তাহলে এখানে তুমি যদি দুইটা দাও, ইয়েস মিলে গেছে। আচ্ছা সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে রেডক্স। রেডক্স করাই দিব না, রেডক্স হচ্ছে HW। শুধুমাত্র দুইটা জিনিস বলাই দিই, সেটা হচ্ছে KMnO4 থেকে কি উৎপন্ন হবে? KMnO4 থেকে উৎপন্ন হবে হচ্ছে Mn2 প্লাস, আর তোমার কাছে আছে হচ্ছে H2S। এখান থেকে কি উৎপন্ন হবে? H2S থেকে উৎপন্ন হবে হচ্ছে সালফার। তো চলো এই দুটো জিনিস করো নর্মাল, বাকি যা যা এতদিন পর্যন্ত করছো ওইগুলাই, খালি H2SO4 থেকে তুমি সালফার উৎপন্ন করবা। এরপর হচ্ছে পানির জন্য সাপ্লাই দিবে তোমার H2SO4 আর H2 দুইটা মিলে যা যা হয় তাই তুলোর সংখ্যা এক্সচেঞ্জ করবা। এইটা তুলোর সংখ্যা কত? 5, নিচেটা তুলোর সংখ্যা হচ্ছে 2। নেক্সট প্রশ্ন। দেখছো আকরিকের লোহা শতকরা পরিমাণ সেম জিনিসই বের করতে বলছে প্রত্যেকটা বার। মানে কখন আসছে এটা? বুয়েট 19-20। তুমি দেখবা যে বুয়েটেও এই বছর এই টাইপের প্রশ্ন আসবে, তবে এখানে একটু ডিফারেন্সটা কি জানো? তুমি ফার্স্টে 1.5 গ্রাম লোহা নিয়ে তুমি 200 ml আয়তন বানাইছিলা, পরবর্তীতে 200 ml থেকে তুমি 25 ml কে টাইট্রেট করছো, বুঝছো? তুমি ফার্স্টে 1.5 গ্রাম তোমার কাছে যে লোহাটা ছিল, সেই 1.5 গ্রাম লোহা দিয়ে তুমি দ্রবণ কিন্তু বানাইছিলে হচ্ছে 200 ml এর। পরবর্তীতে সেই 200 ml থেকে তুমি মাত্র 25 ml নিয়ে টাইট্রেট করছো, তাহলে 25 ml নিয়ে টাইট্রেট, এইটা শুধুমাত্র হচ্ছে পার্থক্য। তাহলে চলো আমরা একটু দেখাই দিই ছোট্ট করে। তাহলে এনি অফ কে আছে? K2Cr2O7 ইজ ইকুয়াল টু লঘু সালফিউরিক অ্যাসিড কেন করা হয়েছে? যাতে তোমার Fe থেকে FeSO4 উৎপন্ন হয় অথবা Fe2+ উৎপন্ন হয়। আচ্ছা ইজ ইকুয়াল টু এনি অফ K2Cr2O7 কি দেওয়া আছে? 0.02 ইন্টু 22.5 ইন্টু 10⁻³ ইন্টু 6 ইজ ইকুয়াল টু W বাই M, W ডিভাইডেড বাই 55.85 ইন্টু 1। চলো একটু ফাস্টলি করে ফেলি এটা। তাহলে 0.02 দেওয়া আছে ইন্টু হচ্ছে 22.5 ইন্টু 10⁻³ ইন্টু 6 ইন্টু 55.85। তাহলে এটার অ্যান্সার হচ্ছে W অফ ফেরাম ইজ ইকুয়াল টু 1.1508 গ্রাম। আচ্ছা এখন কথা হচ্ছে এটা কতটুকু পরিমাণের মধ্যে? এটা কি ফুল? না, এটা তুমি যতটুকু নিয়ে টাইট্রেট করছো, তুমি 25 ml নিয়ে টাইট্রেট করছো, 25 ml নিয়ে। এখন আমি যদি তোমাকে বলি যে সম্পূর্ণ 200 ml ফেরামের পরিমাণ, 200 ml ফেরাম কত হবে?
25 না তো কত, এটা হচ্ছে 0.1508 ইন্টু 200 ডিভাইডেড বাই 25, এত গ্রাম, এত ইন্টু অ্যান্সার ইন্টু 200 ডিভাইডেড বাই 25, তাহলে অ্যান্সার বের হবে 1.2 গ্রাম। যেহেতু একটু সেন্সিটিভ ম্যাথ, তাহলে ফুল ভ্যালুটা লেখার চেষ্টা করো, 1.20636 গ্রাম। সুতরাং পার্সেন্টেজ অফ লোহা এটাই তো বের করতে দিছে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1.20636 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 100%। অ্যান্সার বের হয় 80.424। ওকে, বুঝছি। নেক্সট, পাতলা সালফিউরিক অ্যাসিডে গলানো হইল Fe2+ এবং এটা সমতপূর্ণ বিক্রিয়া লেখো অবিশুদ্ধ লোহার নমুনায় ভরের সাপেক্ষে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করে। দেখো কবে আসছে, বই 19-20-এ, তার মানে মাত্র 5 বছর আগের প্রশ্ন। সেম হুবহু ওই সেম জিনিসই কিন্তু আসলে ঘুরে ফিরে, বারবারই লোহা, বারবারই সালফিউরিক অ্যাসিড। কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট। এই ম্যাথটা বাড়ি কাজ, তবে আমি তোমাদের অ্যান্সার বলে দিতেছি। এই ম্যাথটা একটু সুন্দর ম্যাথ, বুঝছো, এটা বেশ সুন্দর একটা ম্যাথ। সুন্দর ম্যাথ বলতে হচ্ছে প্রতি ml রক্তে কি পরিমাণ, 10 ml এর জন্য বের করো, বের করার পর তুমি হিসাব করে বের করে ফেলবা। খুব একটা কঠিন ম্যাথ না, বাট এটা হচ্ছে মানে আসার মতো ম্যাথ। 2.31 ইন্টু 10⁻⁴ গ্রাম ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে পাবা প্রতি মিলি রক্তে 2.31 ইন্টু 10⁻⁴ গ্রাম। আচ্ছা, নেক্সট। আচ্ছা চলো, আমরা আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিকে এসে পড়ছি, আয়োডিমিতি এবং হচ্ছে আয়োডোমিতি। চলো, দুটো টপিক দেখলে আমাদের আজকে ক্লাস শেষ। প্রথম কথা, ভাইয়া আয়োডোমিতি কোনটা আর আয়োডিমিতি কোনটা? কথাটা শুনে বুঝতে পারছো এখানে আয়োডিনের সাথে একটা সম্পর্ক আছে। জি অবশ্যই আয়োডিনের সাথে একটা সম্পর্ক আছে। আয়োডিনের সাথে সম্পর্ক হয়ে আয়োডি আর আয়োডো কখন? মনে রাখবা, আয়োডো, ডো বলতে হিন্দিতে আসলে কি বলি আমরা? ডো না, ডো মানে হচ্ছে আসলে দুই। মানে যদি তোমার কাছে দুইটা রিয়াকশনের কোনো কাহিনী হয় তখন সেটা হচ্ছে আয়োডোমিতি। বুঝছি? চলো আমরা এখন একটু দেখি ভাই আয়োডোমিতি মানে কি। তাহলে তোমার কাছে যদি একটা জারক থাকে, কে থাকে? তোমার কাছে যদি একটা জারক থাকে, সেই জারকের সাথে I- বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? নর্মালি চিন্তা করো, I- আছে না তোমার কাছে? দেখো জারকের সাথে কি আছে? I- কি করবে? তাহলে জারিত হবে, জারিত হয়ে কি উৎপন্ন করবে? I2 উৎপন্ন করবে। তো সামনে সাথে যা কিছু উৎপন্ন করা করুক, মেইনলি উৎপন্ন করবে তার সাথে হচ্ছে I2। আচ্ছা, পরবর্তীতে এই I2টাই যে কোনো বিজারকের সাথে, কার সাথে? যে কোনো বিজারক ভাই, যে কোনো বিজারকের সাথে বিক্রিয়া করে তখন এই যে ওই বিজারকের সাথে ওই বিজারকের সাথে মিলে I- উৎপন্ন করবে, আবার হচ্ছে আবার এই I- উৎপন্ন করবে, সাথে আরো কিছু উৎপন্ন করতে পারে, আমার কোনো সমস্যা নেই। তাহলে এই I- থেকে I2 পরবর্তীতে সেম I2টাই আবার এখান থেকে উৎপন্ন করলো, এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে আয়োডিমিত্রি। কি বলি? দুইটা রিয়াকশন আছে না এখানে, দুইটা রিয়াকশনের এই টোটাল জিনিসটাকে আমরা বলি হচ্ছে আয়োডো। দুইটা রিয়াকশনকে আমরা বলি আয়োডো, কারণ এখানে দো বা দুইটা রিয়াকশনকে এক করতে বলে আয়োডো। আর একমাত্র নিচের রিয়াকশনটা যেটা, যেখানে প্রপারলি আয়োডিন মিলে বিক্রিয়া করতেছে বিজারকের সাথে, এই রিয়াকশনটা হচ্ছে আয়োডিমিত্রি। বুঝছি? এখন সবথেকে কমন রিয়াকশন কোনটা? এটার মধ্যে সবথেকে কমন রিয়াকশনগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে মাত্র আমরা যেটা পড়ে আসলাম, সেটা হচ্ছে 2CuSO4 প্লাস 4Ki মিলে বিক্রিয়া করলে সেখান থেকে Cu2I2 প্লাস 2K2SO4 প্লাস I2 উৎপন্ন করে। এই উৎপন্ন I2টাই Na2S2O3 সাথে বিক্রিয়া করে 2Na2S2O3 সাথে বিক্রিয়া করে Na2S4O6 প্লাস 2NaI উৎপন্ন করে।
বুঝছি? তো এই উপরের রিয়াকশনটা যেটা, এটাকে আমরা বলি হচ্ছে আয়োডোমিতি, মানে উপরেরটাকে কিছুই বলি না, দুইটাকে একত্রে আমরা বলি হচ্ছে আয়োডো। এবং নিচের রিয়াকশনটাকে আমরা বলি হচ্ছে আয়োডি। এখন দেখো, এই আয়োডোমিতি আর আয়োডোমিটি রিয়াকশনের একটা সিগনিফিকেন্স আছে, তোমাকে ঠান্ডা মাথায় সিগনিফিকেন্সটা বুঝাই। সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হচ্ছে এখানে তোমার এই CuSO4 আর I2 এর সম্পর্কটা কিরকম দেখো তো। এখানে আমি যদি CuSO4 আর I2 এর সম্পর্ক বের করতে চাই, ভাই N of CuSO4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু N of I2, তাই না? আবার পরের লাইনে I2 এর সাথে যদি আমি Na2S2O3 সম্পর্ক বের করতে চাই, তাহলে N of I2 ইজ ইকুয়াল টু N of Na2S2O3 ডিভাইডেড বাই 2। তাহলে সেখান থেকে এইটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 2, তার মানে N of কপার সালফেট ইজ ইকুয়াল টু N of সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখানে কপার সালফেট আর সোডিয়াম থায়োসালফেট কেউ কি কারোর সাথে বিক্রিয়া করছে? এখানে কপার সালফেট আর সোডিয়াম থায়োসালফেট কেউ কারোর সাথে বিক্রিয়া করছে? করে নাই। বাট বিক্রিয়া না করার পরও তুমি এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বের করে ফেলতে পারলা। তো এই সম্পর্কটা বের করতে পারতেছি মানে কি, আমি যে কোনো পরিমাণ বের করতে পারবো আসলে, বুঝছো? উপরের রিয়াকশনের প্রত্যেকের পরিমাণ বের করতে পারবো যদি আমি শুধুমাত্র কপার সালফেটের পরিমাণটা জানি। তো এইটার মাধ্যমেই মিললে আমরা আয়োডিমিতি এবং আয়োডিমিতি এই দুটো জিনিস করি। কারণ সোডিয়াম থায়োসালফেট এটা খুবই সহজলভ্য, প্লাস ল্যাবে কেন জানি আমরা এটা প্রচুর পরিমাণে ইউজ করি। তো এইটার পরিমাণটার সাহায্যে আমরা এই প্রত্যেকটা জিনিসের পরিমাণ খুব ভালোভাবে বের করতে পারবো, বুঝছি? চলো ভাই আমরা একটা ম্যাথ দেখি। 6 গ্রাম ভরের ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে 450 ml দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের ফার্স্ট লাইনে আসি, 6 গ্রাম ভরের ব্লিচিং পাউডার। ভাই ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOClCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে, তাহলে পানিতে দ্রবীভূত করো। দ্রবীভূত করলে সেইখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর তার সাথে হচ্ছে Cl2। আচ্ছা ঠিক আছে, এখন এই দ্রবণের 10 ml কে, এই যে তোমার যে দ্রবীভূত করলা, দ্রবীভূত করার পর এই দ্রবণের 10 ml কে তুমি অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যুক্ত করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে, তাহলে সিরিয়ালি আসো। এই দ্রবণটাকে তুমি হচ্ছে Ki দ্বারা যুক্ত করবা। এখন এই দ্রবণের মধ্যে কি আছে? Cl2 আছে। Cl2 থেকে কি উৎপন্ন হবে? 2Cl মাইনাস উৎপন্ন হবে। তার মানে এই জিনিসটা বিজারিত হবে, এখানে Ki-টা জারিত হবে। তাহলে Cl2 তার সাথে কি আছে? Ki। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে Cl2 এর সাথে Ki বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে ভাইয়া এখানে দেখি তাহলে আমরা সমতাকরণ কি হয়। Cl2 এর সাথে Ki বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে KCl, এখানে 2 ধরলাম, 2KCl প্লাস হচ্ছে I2, বুঝছি? Cl2 থেকে Cl মাইনাস হয়ে গেল আর I মাইনাস থেকে I2 হয়ে গেল। গুড, তাহলে আমি এখানে I2 পাইলাম। তাহলে এই যে যোগ করে বিমুক্ত আয়োডিন, এই যে এটা হচ্ছে বিমুক্ত আয়োডিন, এইটাকে টাইট্রেট করার জন্য, এই আয়োডিনকে টাইট্রেট করতে 20 ml 0.06 মোলে Na2S2O3 দ্রবণ প্রয়োজন হয়। তাহলে 2 Na2S2O3, এই যে এই দুটো কিন্তু TTM, টানা টানা মুখস্থ, বুঝছো? এক্সাম হলে কোনটা কি এই পরিমাণটা ভুলে গেলে তুমি বের করতে পারবে না। তাহলে 2 Na2S2O3 বিক্রিয়া করলে সেখানে Na2S4O6 প্লাস 2 NaI উৎপন্ন হয়, বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? এখানে আমাকে বের করতে বলছে ব্লিচিং পাউডারের সক্রিয় ক্লোরিনের পরিমাণ কত। গুড গুড, তাহলে ব্লিচিং পাউডারের সক্রিয় ক্লোরিনের পরিমাণটা বের করতে বলছে। চলো হিসাব করি। ব্লিচিং পাউডারের সক্রিয় ক্লোরিনের পরিমাণ, তাহলে এখন এই ব্লিচিং পাউডারে কত গ্রাম ক্লোরিন থাকার কথা ছিল আর কতটুকু আছে এইটাই। চলো তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি? আমার এখান থেকে বের করা লাগবে, এই যে আমি যদি কোনোভাবে তথ্য দেওয়া আছে কার, Na2S2O3, এখান থেকে আমার লাগবে আসলে ব্লিচিং পাউডারের ক্লোরিনের তথ্য। তাহলে এই ক্লোরিনটা আমার এখানে লাগবে, তাই না? দেখো এই ক্লোরিনের সাথে এইটা সম্পর্ক বের করা যাবে কেন? কারণ N of Na2S2O3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু N of I2, আবার N of I2 ইজ ইকুয়াল টু N of Cl2। তাহলে এখন এখান থেকে ফাইনালি আমি লিখতে পারি N of Cl2 ইজ ইকুয়াল টু N of Na2S2O3 ডিভাইডেড বাই 2, বুঝছি? ক্লিয়ার? এই যে নর্মাল হচ্ছে লিঙ্ক আপ রিয়াকশন,
এটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এটা, আবার এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে সেখান থেকে Cl2টা বের হয়ে গেল। আমি দেখি যে কাটাকাটি করলে কি আসে। দেখি কাটাকাটি করে কি আসে। আচ্ছা, কাটাকাটি করে অ্যান্সার দিতে পাইতেছি না। 0.0426 গ্রাম মনে হয় আসে। আচ্ছা, আমি তাকে লিখি NaCl2, তাহলে কত W ডিভাইডেড বাই 71 ইন্টু কত Cl2 থেকে উৎপন্ন হয় 2Cl মাইনাস, তাহলে 2 দ্বারা গুণ করবো, ইজ ইকুয়াল টু N of Na2O3 ডিভাইডেড বাই 2, N of Na2O3 তাহলে 20 ml, তাহলে 20 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 0.06 ইন্টু এই Na2S2O3 তুলার সংখ্যা কত 1, গত ক্লাসে পড়াইছিলাম, ডিভাইডেড বাই 2। এটা যদি করি তাহলে আমার এখানে W বের হয় 0.0426 গ্রাম, 0.0426 গ্রাম। আচ্ছা, এখন দেখো এই 0.0426 গ্রাম আসলে কোন পরিমাণের মধ্যে আছে, কতটুকু পরিমাণে, 10 ml না, এই পরিমাণটুকু আছে হচ্ছে 10 ml। এখন আমি যদি বের করি যে তাহলে 450 ml কত, 450 ml আছে হচ্ছে এইটার 45 গুণ, বের হবে হচ্ছে 1.971 গ্রাম। বুঝছি? আচ্ছা দেখো কোশ্চেনটা দেখো, এখন বুঝতে পারছো কিনা। ব্লিচিং পাউডারের সক্রিয় ক্লোরিনের পরিমাণটা কত? আচ্ছা, আর সক্রিয় ক্লোরিনের পরিমাণ চাইছে, পার্সেন্টেজ কিন্তু চাই নাই। সক্রিয় ক্লোরিনের পরিমাণ দেখছো, যদি ওরা আমাকে পার্সেন্টেজ বা এরকম কিছু একটা চাইতো পার্সেন্টেজ বের করা লাগতো, বা সক্রিয় ক্লোরিনের তো পরিমাণ। আচ্ছা, এখন তুমি যদি একটা জিনিস খেয়াল করো, তুমি এখানে আমি মাত্র হচ্ছে হিসাবটা করে দেখলাম যে 6 গ্রাম ভরের মধ্যে ক্লোরিন থাকে হচ্ছে 3.35 গ্রাম। সক্রিয় কেন বলছে জানো? 6 গ্রামের মধ্যে ক্লোরিনের পরিমাণ থাকার কথা ছিল 3.35 গ্রাম, বাট আছে কত গ্রাম? 1.971 গ্রাম। এই জন্য এটি হচ্ছে সক্রিয় ক্লোরিনের পরিমাণ। দেন এটার আরেকটা ম্যাথ করাবো, তাই আমাদের শেষ। এটা আমরা CaCO এই টাইপটা খুব এই টাইপটা হচ্ছে একটু কঠিন প্রশ্ন করলে দেয়, বুঝছো? এই ব্লিচিং পাউডার টাইপটা একটু কঠিন প্রশ্ন যদি করে তখন দিবে, আর সহজ প্রশ্ন করলে ওই কপার সালফেটটা দিবে। যেমন এটা হচ্ছে ব্লিচিং পাউডার, সেম হুবহু সেম ম্যাথ। তোমাকে এখানে হচ্ছে যে Na2S2O3 দেওয়া আছে, সম্পূর্ণ দ্রবণকে টাইট্রেট করতে হলে STP-তে কত আয়তন ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, তাহলে সেম জিনিসটাই, সেটা হচ্ছে N of Cl2 is equal to N of Na2S2O3 ডিভাইডেড বাই 2। এখানে N এর ব্যাপারে কি বলছে, STP-তে কত আয়তন ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, তাহলে এখানে তুমি শুধুমাত্র V of STP ডিভাইডেড বাই 22.4 ইন্টু 2 করবা। STP-তে তো N is equal to V ডিভাইডেড বাই 22.4, এই জন্য লিখলাম এটা। আর এখানে হচ্ছে VS, V ইন্টু S ইন্টু E ডিভাইডেড বাই 2 করে নিও এটা। নেক্সট 60 গ্রাম তুতে পানিতে দ্রবীভূত করে 250 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো। আচ্ছা ঠিক আছে, এই দ্রবণে 25 সেন্টিমিটার কিউব নিয়ে তাতে অতিরিক্ত পরিমাণ কি আয় যোগ করা হলো, তাহলে তুমি কি করলা, ফার্স্টে তুতেকে তুমি পানিতে দ্রবীভূত করে 250 সেন্টিমিটার কিউব করলা, তো তোমার কাছে 6 গ্রাম তুতে ছিল কপার সালফেট, কিন্তু কপার সালফেট তুতে বলতে আসলে ওই যে পানি সহযোগ করেই হয়, বাট এখানে পানি সহযোগ করে হিসাব করা নাই, কারণ পরে তো বলছে আবার পানিতে দ্রবীভূত করে, তো শুধুমাত্র 6 গ্রাম CuSO4 ধরো। এরপর এইটাকে পানিতে দ্রবীভূত করে, তাহলে এটার সাথে পানি মেশানোর পর সেখান থেকে তোমার 250 সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো। আচ্ছা, 250 সেন্টিমিটার কিউব আমার দ্রবণ হলে পানি যোগ করার পর এই দ্রবণের 25 সেন্টিমিটার কিউব তুমি নিছো, তাহলে 25 সেন্টিমিটার কিউব তুমি কেন নিছো? টাইট্রেট করার জন্য। তাহলে যা পরিমাণ বের হবে সেটা 25-এর জন্য বের হবে, তুমি পরবর্তীতে 250-তে হিসাব করবা। যোগ করে এখন দেখো তাতে অতিরিক্ত কেআই যোগ করে, তাহলে CuSO4 ছিল, তাতে তুমি অতিরিক্ত কেআই যোগ করলা, কতগুলো কেআই? 4 কেআই যোগ করে
বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে, তাহলে বিমুক্ত আয়োডিন আগে বের করো, তাহলে CO2I2 প্লাস 2K2SO4 প্লাস I2। এই আয়োডিনকে টাইট্রেট করতে তোমার হচ্ছে সোডিয়াম থায়োসালফেট লাগছে। গুড, তাহলে I2 মানে কেন হচ্ছে লাস্টেরটাকে কেবলমাত্র আয়োডিমিট্রি বলা হয় জানো? কারণ লাস্টের বিক্রিয়াটা না প্রত্যেকটাতে কমন থাকে, বাট শুরুরটাতে এক এক সময় এক এক রকম জারক ইউজ করা হয়, বাট লাস্টের বিজারকটা অলওয়েজ সোডিয়াম থায়োসালফেটই হয়। তাহলে 2 অফ সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 মিলে বিক্রিয়া করে এখান থেকে উৎপন্ন করা হচ্ছে Na2S4O6 প্লাস প্লাস কি প্লাস হচ্ছে এই যে ভাই হচ্ছে কি জানি 2NaI। গুড, লিখলাম। প্রয়োজন হয় তুতের মধ্যে কিউপ্রিক লবণের শতকরা পরিমাণ বের করতে বলছে। তুতের মধ্যে কিউপ্রিক লবণ কোনটা, কিউপ্রিক পার্ট কোনটা? কিউপ্রিক হচ্ছে Cu2+, মানে শুধুমাত্র তুতের মধ্যে তুমি কপারের পরিমাণটা বের করবা। আচ্ছা চলো করি। তাহলে এখানে আমি যদি ডিরেক্টলি কপারের পরিমাণ বের করতে বলছে না, তাহলে এইটার সাথে কার সম্পর্ক? এই যে 2COSO4 এটা, তাহলে N অফ Na2S2O3 ইজ ইকুয়াল টু N অফ COSO4। যদি লেখো তুমি ডিরেক্টলি COSO4 এ ভর পাবা বা COSO4 এ তথ্য পাবা। তোমাকে কি বের করা লাগছে? কপারেরটা। তো তুমি এক কাজ করো, এখানে কপারের তথ্য লেখো শুধুমাত্র, N অফ কপার 2+ বা N অফ কপার লিখলেও হবে। আসলে কপার 2+ বা কপার তুমি যেটাই বলো সেম জিনিস তো বোঝায়, কপার থেকে তো কপার 2+ আসে। N অফ Na2S2O3 কি দেওয়া 22.3 সেন্টিমিটার কিউব, তাহলে 22.3 ইন্টু 10⁻³ ইন্টু 0.05 ইন্টু 1 ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই 63.5 ইন্টু 2। গুড, তাহলে কিউপিক লবণের পরিমাণটা বের হয়ে যাবে আমার কত আসবে? 222.3 ইন্টু 10⁻³ ইন্টু 0.05 ইন্টু 63.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কিউপিক লবণের পরিমাণ বের হইল 0.035 গ্রাম। এখন কথা হচ্ছে এটা কতটুকুর মধ্যে, এটা কিসের মধ্যে? এটা হচ্ছে ভাইয়া এই যে 25 ml এর মধ্যে যে তুমি যে কাজ করছিলা, এটা হচ্ছে 25 সেন্টিমিটার কিউবে। এখন আসো প্রশ্ন, 2500 তার হবে না, আমার লাগবে এখন 250-তে। তাহলে একবারে এক লাইনে করো। তুমি যদি আরেকটু স্মার্ট হতে চাও, তুমি ডিরেক্টলি হচ্ছে কিউপিক লবণের শতকরা পরিমাণ লেখো, তাহলে CO2+। ডিরেক্টলি তুমি যদি শতকরা পরিমাণ লেখো, এইটারে তুমি এখন দ্বারা গুণ করে দাও 0.0354 0354 ইন্টু উপরে কত 250 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই কত গ্রাম? 6 গ্রাম ইন্টু 100%। এটা আসবে হচ্ছে অনেক কম আসলো 0.059%। আশা করি কোনো ক্যালকুলেশন মিস্টেক করি নাই, করে থাকলে হচ্ছে ধরো কর্তৃপক্ষ দায়ী না টাইপের এমন জিনিস। আশা করি কোনো ক্যালকুলেশন মিস্টেক করি নাই। এই পরিমাণটা খুবই কম আসছে, খুব অবাক লাগতেছে, এত এত কম পরিমাণ আসছে। দেখি তো অ্যান্সার ঠিক আছে কিনা। হ্যাঁ, কোথাও একটা মিস্টেক করছি দেখতেছি। আচ্ছা আচ্ছা দেখো, না কোয়েশ্চেনটা একটু ঠিক করি। আমি এখানে যে কিউপিক লবণ বলছি আমি খেয়াল করি না, আমি কিউপিক আয়নেরটা বের করছি। তো তোমাকে কোয়েশ্চেনটা চেঞ্জ করে কিউপিক আয়নে দিলাম, কিউপিক আয়নের শতকরা পরিমাণে দিলাম। কিউপিক লবণ বলছে না, তাহলে তো CuSO4 সম্পূর্ণটা হিসাব করা লাগবে। এই কিউপিক লবণ যদি বলে তখন তোমাকে CuSO4 ফুলটুকু হিসাব করা লাগবে। আমি শুধু আমি শুধুমাত্রই দেখছিলাম কিউপিক আয়ন হিসাব করছিলাম। কিউপিক লবণ বলছে না, তো CuSO4 তুমি সম্পূর্ণটুকু হিসাব করবা, N অফ CuSO4, তখন তুমি পরিমাণটা পাবা। আর কিউপিক আয়ন যদি বলে তাহলে CO2+, আর কিউপিক লবণ বললে তখন হচ্ছে CuSO4। এক কাজ করি, এই ম্যাথটাই তোমাদের হচ্ছে ডাবল দেই, ডাবল দিয়ে সেম জিনিসটাই বাট এবার দিব হচ্ছে কিউপিক আয়নের, মানে কিউপিক লবণের। কিউপিক লবণ হলে কি হবে? কিউপিক লবণ হলে হবে হচ্ছে CuSO4। তখন এখানে তুমি N অফ CO2+ না দিয়ে তুমি দেবে হচ্ছে N অফ CuSO4। তখন 63.5 দিয়ে ভাগ না করে তুমি ভাগ করবে 159.5 দিয়ে। দেখি তখন পরিমাণ কত আসে, 0.1778 গ্রাম। তখন এটা আসবে হচ্ছে 0.1778 গ্রাম, 0.1778 গ্রাম, বাট কতটুকুর মধ্যে? 25 সেন্টিমিটার কিউবে।
আর এটা তখন কি হবে, এটা হবে হচ্ছে 0.1778। আচ্ছা, আর এটা পরিমাণ বের হবে 29.64%। ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের আয়োডিমিট্রি টাইপের যা যা ছিল এভরিথিং কমপ্লিট। বাকি সবগুলো ম্যাথ ওই সেম টাইপের। তুমি যদি একবার চেক করো তাহলে তুমি দেখবে যে বাকি সবগুলো ম্যাথ এই টাইপেরই। দেখো এরপরে ম্যাথ কি দেওয়া, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের ম্যাথ। ওই যে ব্লিচিং পাউডার ক্লোরিনের পরিমাণ অলরেডি বের করছি আমরা। তারপর হচ্ছে CaCO থেকে HCl দ্রবীভূত করে সোডা দ্রবণে মিশ্রিত করে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে লেখো। এটা তোমরা পারবে এখন HW। আর এটা তো অলরেডি করায় দেওয়া, ডান। এরপর সেম 5 গ্রাম ভলের ব্লিচিং পাউডার। এই প্রশ্নটা খুবই খুবই কমন একটা প্রশ্ন, বুঝছো? এটা কই আসবে জানো? উদ্ভাসে আসবে, আমি বলে দিলাম। এটা কই আসবে আমি তোমাকে বলি, এই ব্লিচিং পাউডারেরটা উদ্ভাসে আসবে, উদ্ভাস উইকলি। তারপর CuSO4 × 4Ki সেম। এই যে দেখছো এবার কিন্তু কি বের করতে বলছে, এবার হচ্ছে দ্রবণে CO2 প্লাস আয়নের পরিমাণটা বের করতে বলছে। আমি ওই সময় দেখছিলাম কিউপ্রিক লবণ, মানে কিউপ্রিক আয়ন। নেক্সট প্রশ্ন, কিউপ্রিক সালফেট CuSO4 সেম, এটাও ওইটাই। তারপর আয়োডিমিথি এবং আয়োডোমেট্রি কি এটা তোমরা জানো। তাহলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট। আমরা ফুল চ্যাপ্টারে প্রায় কিন্তু 170 প্লাস ম্যাথ করছি, এমসিকিউ ছাড়াই আমরা এই চ্যাপ্টারে প্রায় 170 প্লাস ম্যাথ করছি। তো তোমরা এই ম্যাথগুলো হচ্ছে সলভ করো। এই ম্যাথগুলো সলভ করে এবারে আর কিছু করা লাগবে না, বুঝছো? আমি যে এইটার মধ্যে এমসিকিউটা আপলোড দিয়ে দিব। গতকাল লাস্ট পর্যন্ত তো হচ্ছে 2টা এমসিকিউ দেওয়া হয়েছে, এমসিকিউগুলো তো তোমরা প্র্যাকটিস করতেছো। তো এই ক্লাসেরটাও আমি তোমাদের ফাইলটা একটু পরে দিব, আমি হচ্ছে এমসিকিউটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তুমি যেটা বলছো ওটা হচ্ছে, তাহলে আমি একবার ক্রস চেক করে জানাবো, ভুল তো করার কথা না। আচ্ছা, আমি ক্রস চেক করে তোমাকে গ্রুপে বলবো না, বা নেক্সট ক্লাসে বলবো না। আজকে হচ্ছে আর সময় নেই, আমার অলরেডি 7টা থেকে হচ্ছে আরেকটা বেসের ক্লাস ছিল, বুঝছো? ওদের অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে। তো এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি হচ্ছে নেক্সট দিন দেখিয়ে দিতেছি। আচ্ছা, তো যা বললাম যে কালকে হচ্ছে আমরা কেমিক্যাল চেঞ্জ শুরু করব। তো মেইনলি তুমি হচ্ছে তোমার ক্লাস যেখান থেকে মনে হচ্ছে তুমি সেখানে করো না কেন, বাট তুমি এই স্লাইডের ম্যাথগুলো কোনোভাবে মিস দিও না, বুঝছো? এই 170টা ম্যাথ যেখানে আছে তুমি দেখবা যে কোনো ম্যাথ জেনারেলি এরকম খুবই কম যে তুমি জাস্ট খালি পাস করে দিতে পারতেছো। তোমাকে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আসলে বোঝা লাগতেছে, প্রতি ম্যাথেই কিছু না কিছু কাহিনী আছে। তো ম্যাথগুলো করো, আমি হচ্ছে এমসিকিউটা অ্যাড করে দিব এই পেজের সাথেই, তুমি এমসিকিউগুলো সলভ করে ফেলবা। আমি যদি এমসিকিউ সহ ধরি প্রায় 300টার মতো ম্যাথ আছে শুধুমাত্র পরিমাণগত রসায়নিক, বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নেক্সট দিন শুনবো নি। আজকে হচ্ছে আমরা না গাই, আজকে অলরেডি একটা ব্যাচের আমার ক্লাস আর কি হয়ে গেছে। আর তোমাদের ক্লাস দেরি করতেও দেরি হয়েছে, কারণ হচ্ছে যে কিছু জিনিস আপগ্রেড করলাম তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, কালকে আবার দেখা হইতেছে বিকাল 5টার সময়। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। আর থ্যাঙ্কস যারা ছিল ফুল ক্লাসের মধ্যে, সবাইকে থ্যাঙ্কস।